সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকের এই জুম মিটিং অংশগ্রহণ করার জন্য। আসলে আহ, আমার বড় ছেলেটা ডেঙ্গুতে আক্রান্ত। ও হসপিটালে ভর্তি। আজকে 4:30টার দিকে হসপিটালে ভর্তি করেছি। যার কারণে আমি মিটিং এর একেবারে শুরু থেকে থাকতে পারিনি। তো তারপরেও আমি অনেকের বক্তব্য শুনেছি। তো শুরু থেকে না থাকতে পারার জন্য আপনাদের সকলের কাছ থেকে আগে ক্ষমা চেয়ে নিচ্ছি এবং আমার ছেলেটার সুস্থতার জন্য আপনাদের কাছ থেকে দোয়া চাচ্ছি। তো যাই হোক, অনেক আলোচনা, সকালে আলোচনায় আমি শুনলাম। তো আমি আসলে কোনো নেগেটিভ পজিটিভ কোনো কিছুকে আমি আসলে এখন কোনোভাবেই মানে আহ, বিবেচনায় আনি না। তার কারণ হচ্ছে যে দায়িত্ব নেগেটিভ পজিটিভ এই বিষয়টা মানে না। দায়িত্ব পালনের ক্ষেত্রে আমাকে অবিচল থাকতে হবে যে আমি যে দায়িত্বটা গ্রহণ করেছি আমি সেই দায়িত্বটা পালন করব। সেই ক্ষেত্রে কে নেগেটিভ বললো কে পজিটিভ বললো ডাজন্ট ম্যাটার। এটা তো আবার কিচ্ছু যায় আসে না। তো তারপরেও সমসাময়িক বিষয় নিয়ে যেহেতু কথা বলতে হয়, তাহলে কিছু কথার সূত্র ধরে কিছু কথা বলতে হয়। প্রথমত হচ্ছে যে আমাদের এই ব্যবসাটা আমরা যখন শুরু করেছি 2001 সাল থেকেই, আমরা এই ব্যবসাটাকে কিন্তু বলতাম একটা সামাজিক ব্যবসা। সামাজিক ব্যবসা কেন? সামাজিক ব্যবসা হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং এর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে যে ইন্টারপার্সোনাল রিলেশনশিপকে কাজে লাগিয়ে আমরা এই বাণিজ্যিক কর্মকাণ্ডটা পরিচালনা করি। তাহলে ইন্টারপার্সোনাল রিলেশনশিপটা কি? ইন্টারপার্সোনাল রিলেশনশিপটা হচ্ছে যে একে অপরের সাথে যে সম্পর্কটা আছে সেই সম্পর্কটাকে কাজে লাগিয়ে আমরা এই ব্যবসাটা করি। যার কারণে এটাকে আমরা নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস, টিম ওয়ার্ক মার্কেটিং বিজনেস, চেইন ওয়ার্ক মার্কেটিং বিজনেস এবং সর্বোপরি সর্বশেষ আপনারা দেখবেন যে আমরা আমাদের বড় বড় যেই অনুষ্ঠানগুলো হতো সেখানে আমরা এটাকে সোশ্যাল বিজনেস হিসেবে আমরা আখ্যায়িত করতাম। তো দুর্ভাগ্য আমাদের যে 2012 সালে যখন আমাদের উপরে এই খড়গটা নেমে আসে তার আগে সোশ্যাল মিডিয়ার এত পরিচিতি, এত ব্যাপ্তি, এত ইফেক্ট আমাদের এই সমাজে ছিল না। যদি থাকতো তাহলে আমার মনে হয় যে 2011-12 সালে আমরা সোশ্যাল মিডিয়া দিয়েই আমরা আমাদের বিরুদ্ধে যে অপপ্রচার হয়েছে সেই অপপ্রচারের আমরা একটা সুনির্দিষ্ট জবাব দিতে পারতাম এবং আমরা আমাদের কর্মসংস্থানের যে বাধাগ্রস্ততা আমরা হয়েছি সেটা থেকে আমরা নিজেদেরকে বের করে আনতে পারতাম। দেখেন আজকে আমি যদি একবারে পৃথিবীর প্রযুক্তির দিক থেকে শীর্ষ একটা দেশের কথা বলি, ধরেন আমেরিকা বা ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, ইউএসএ আমরা যাকে বলি। হ্যাঁ, সেখানে কিছুদিন আগেও আপনারা দেখেছেন যে প্রেসিডেন্ট নির্বাচন হয়েছে। সেই প্রেসিডেন্ট নির্বাচনে সোশ্যাল মিডিয়ার ভূমিকা কত গুরুত্বপূর্ণ ছিল সেটা আপনারা দেখবেন যে সেখানে খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করেছে সোশ্যাল মিডিয়া। হ্যাঁ, সেখানে ফেসবুকের পাশাপাশি আরো কিছু সোশ্যাল মিডিয়া উইং আছে, যে টুইটার আছে বা ইনস্টাগ্রাম আছে, যেগুলা বিভিন্ন প্রার্থী তার প্রার্থিতা, তার যোগ্যতা, তার কর্মকাণ্ড, তার প্রতিশ্রুতি ইত্যাদি বিষয়গুলো তুলে ধরেছে। এখন এই ফেসবুকটা বাংলাদেশে কিছু মানুষের জন্য হচ্ছে ফেসবুক আর কিছু মানুষের জন্য হচ্ছে ফেকবুক। ফেসবুক বলতে আমি যেটা বুঝাই সেটা হচ্ছে আপনার অন্তর্নিহিত চেহারাটা আপনি, আপনার ভাবাবেগটা আপনি প্রকাশ করেন এই ফেসবুকের মাধ্যমে। এটা হচ্ছে আপনার জন্য ফেসবুক। আরেকটা হচ্ছে ফেকবুক। ফেসবুক মানে যে আপনার মনে প্রতিহিংসা পরায়ণতা, মিথ্যা বিভ্রান্ত ছড়ানোর জন্য যেই অপপ্রয়াসটা আছে সেটা আপনি প্রচার করেন এই ফেসবুকের মাধ্যমে, সেটা হচ্ছে আপনার জন্য ফেসবুক। এখন আপনি যদি আপনার এই মাধ্যমটাকে, সামাজিক মাধ্যমটাকে আপনি চাইলে দুইভাবে ব্যবহার করতে পারেন। সত্য ন্যায়ের জন্য ফেসবুক হিসেবে ব্যবহার করতে পারেন, আর মিথ্যা বিভ্রান্তি সৃষ্টির জন্য আপনি এটাকে ফেসবুক হিসেবে ব্যবহার করতে পারেন। তো আমি আমাদের কিছু ফেসবুক ব্যবহারকারীদের উদ্দেশ্যে বলতে চাই, আমি আবার বলছি ফেসবুক, নট ফেসবুক। অর্থাৎ যারা মিথ্যা তথ্য প্রচার করে আমাদেরকে বিভ্রান্ত করছেন তাদের উদ্দেশ্যে আমি কয়েকটি কথা বলতে চাই।
প্রথমত হচ্ছে যে ২০১২ সালে আমাদের বিরুদ্ধে যখন অভিযোগ আসে, আমরা যখন বাণিজ্যিক কর্মকাণ্ড থেকে ছিটকে পড়ি, তখন আমাদের শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা হয়, আমাদের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ হয়, আমাদের সকল সম্পত্তি আদালতের নির্দেশে পুলিশের তত্ত্বাবধানে রিসিভার হিসেবে চলে যায়। এবং তৎকালীন সময়ে আমরা এমন একটা বৈরী পরিস্থিতির মধ্যে দিনাতিপাত করছিলাম যে আমাদের পক্ষে একের পর এক যেভাবে ঝড় আসছিল, যে আমরা আসলে সেই ঝড়গুলোকে সামাল দেওয়ার কথা তো চিন্তাও কখনো করিনি। সামাল দেওয়া তো অনেক পরের ব্যাপার। তো যাই হোক, সেই ঝড়কে সামলে নিয়ে আমরা ২০১২ সালের সেই ঝড়টাকে আমরা মোকাবিলা করার প্রস্তুতি নিলাম এবং সাথে, সাথে আমরা বাণিজ্যিক কার্যক্রমটা শুরু করারও একটা চেষ্টা প্রয়াস নিলাম। আপনাদের অনেকে মনে আছে যে ২০১৩ সালের ৫ই জানুয়ারি আমি আবার নতুন করে বাণিজ্যিক কার্যক্রম শুরু করেছিলাম স্টেটমেন্ট নাম্বার ৫৭৬ দিয়ে। এবং এই ৫৭৬ থেকে ২২শে ডিসেম্বর ২০১৩ সাল পর্যন্ত আমাদের বাণিজ্যিক কর্মকাণ্ডটা চলমান ছিল। এবং প্রতি সপ্তাহে তখন আমাদের স্টেটমেন্ট জেনারেট হওয়ার কথা থাকলেও আমাদের বিভিন্ন বৈরিতার কারণে আমরা হয়তো প্রতি সপ্তাহে স্টেটমেন্ট জেনারেট করতে পারিনি। কিন্তু ৫৭৫ থেকে ৬০৬তম স্টেটমেন্ট, মানে ১ বছরে ৫২ টা স্টেটমেন্ট জেনারেট করার কথা। হয়তো আমি ৫২ টা করতে পারিনি। আমি কিন্তু ৩১ টা স্টেটমেন্ট জেনারেট করতে সক্ষম হয়েছিলাম। এরপরে বিভিন্ন ঘটনার প্রেক্ষাপটে আমি প্রতিষ্ঠান থেকে পদত্যাগ করি বা আমি দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করি। এর পেছনের ঘটনা আমি আসলে এখন তুলে ধরে সময় নষ্ট করতে চাই না। তার কারণ হচ্ছে আমাদেরকে এগিয়ে যেতে হবে। তো এরপর থেকে এই ৬০৬ স্টেটমেন্টের পর থেকে অদ্যাবধি বাণিজ্যিক কর্মকাণ্ড পরিচালনার কোনো উদ্যোগ দৃশ্যত, মানে যেটাকে দৃশ্যত উদ্যোগ বলে, মানে যেই উদ্যোগটা মানুষের কাছে দৃশ্যমান হয়, সে ধরনের কোনো উদ্যোগ কিন্তু বিগত ১২ বছরে কেউ নিয়েছেন ডেস্টিনি 2000 লিমিটেড এর ব্যানারে, এই জিনিসটা আ প্রমাণ হিসেবে উপস্থাপন করতে পারবেন না। এখন ডেস্টিনিতে বর্তমানে ২০২৪ সালের আমি যখন নতুন করে এই ডেস্টিনির সাথে ৫ই আগস্টের পর জড়িত হই, এখন ডেস্টিনিতে আমি একটা জিনিস দেখতে পাই, সেটা হচ্ছে ২০১২ সালের আগের ডেস্টিনি আর ২০১২ সালের পরের ডেস্টিনি ২ টা ভাগে বিভক্ত হয়ে গেছে। একটা হচ্ছে সুদিনের ডেস্টিনি, একটা হচ্ছে দুর্দিনের ডেস্টিনি। তো দুর্দিনের ডেস্টিনির যারা আছেন তারা বলছেন যে তারাই এই ডেস্টিনিকে আজকে পর্যন্ত ধরে রেখেছেন। যে বক্তব্যের সাথে আমি পুরোপুরি একমত না। তার কারণ হচ্ছে ২০১৩ সালে আমি পদত্যাগ করার পর থেকে যদি ২০১৪ সাল বা ২০১৫ সাল বা এর পরবর্তী কোনো সময় ডেস্টিনি 2000 লিমিটেড তার বাণিজ্যিক কার্যক্রম শুরু করত বা শুরু করার উদ্যোগ গ্রহণ করত বা প্রস্তুতি নিত বা প্রস্তুতিমূলক কর্মকাণ্ড শুরু করত, তাহলে আমি ধরে নিতাম যে না, আমি না পারলেও আমার পরবর্তী প্রজন্মের কেউ না কেউ দায়িত্বশীলতার সাথে ডেস্টিনিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ শুরু করেছেন। আসলে সেই কাজটা কিন্তু আপনারা বিচার বিশ্লেষণ করে দেখেন যে আমি ২২শে ডিসেম্বর ২০১৩ সালে পদত্যাগ করেছি। তখন আমি ৬০৬ নম্বর স্টেটমেন্টটা জেনারেট করেছি। এরপরে ডেস্টিনি 2000 লিমিটেড এর ব্যানারে অর্থ সংগ্রহ করা হলেও কোন পণ্য ক্রয় বিক্রয় বা বাণিজ্যিক কার্যক্রম ডেস্টিনি 2000 লিমিটেড পরিচালনা করেনি। ২০২৪ সালে আমি যখন আবার এই বোর্ডের সহযোগিতার জন্য ফিরে আসি, আসার পর ১৭৩ রায়টা আমি যখন রায়টা সম্পর্কে জানি, পড়ি, বুঝি, আমাকে অনেকগুলো সম্ভাবনার দিক তুলে ধরেছিল। যেই বিষয়গুলো তৎকালীন বোর্ডের অন্তর্ভুক্ত আজকে যারা আছেন তারাও আমি আসার আগে কখনো রায়টাকে ভালোমতো পড়ে এই রায়টাকে তারা বিশ্লেষণ করে রায়টার গভীরতা, এই রায়টার ভাবার্থ, এই রায়টার মাঝে কি লুকিয়ে আছে সেই জিনিসটা তারা কখনো উপলব্ধি করার চেষ্টা করেনি। এটা আমি ব্যর্থতা বলবো না, আমি বলবো যে হয়তো হয়ে ওঠেনি। আমি গত পরশুদিন সম্ভবত একটা ঐতিহাসিক, আমি একটা পিএইচডি কনফারেন্সে একজন ঐতিহাসিক ব্যক্তির বক্তব্য শুনলাম। যিনি বলছেন যে আমি
নতুন সরকার আসার আগ পর্যন্ত এমএলএম করব না। আমরা করব না। তার কারণ হচ্ছে আমাদের তো লাইসেন্স দিবে না। আর ১৭৩ এর ব্যাখ্যা দিতে যেয়ে বলেছেন যে, কোম্পানিকে রানিং কনসার্ন রাখা মানে সেখানে বলে নাই যে আপনি এমএলএম করবেন। এমএলএম করতে গেলে লাইসেন্স লাগবে। তো আমি সমস্ত বক্তব্য এবং সবকিছু বিগত ১২ বছর যে সময়টা আমি ছিলাম না, সবকিছু কর্মকাণ্ড বিশ্লেষণ করে আমি একটা জিনিস স্পষ্টভাবে বুঝতে পেরেছি যে আসলে ডেস্টিনির কোনো একটা অংশ এই বাণিজ্যিক কর্মকাণ্ডের ডেস্টিনি ফিরে আসুক এটা আসলে চায় না। তার একটা উৎকৃষ্ট প্রমাণ আমি আপনাদেরকে আজকে দেই। আমার এই বক্তব্যটা আমি জানি যে অনেকেই রেকর্ড করছেন, অনেকে অন্য কাউকে শোনাবেন, অনেকে অন্যভাবে সংযুক্ত হয়ে শুনছেন। আমি আপনাদের যে পক্ষ থেকেই শুনছেন না কেন আমি আপনাদের কাছে একটা প্রশ্ন রাখতে চাই। সেটা হচ্ছে ২০১৩ সালে মার্কেটিং নিয়ন্ত্রণ আইন পাস হয়েছিল। পাস হওয়ার পর সে আইনে অনুযায়ী ব্যবসা করার জন্য ডেস্টিনি 2000 লিমিটেড লাইসেন্সের আবেদন করে। যে লাইসেন্সের আবেদন করার জন্য যে টাকাটা প্রয়োজন তার ১/৩ টাকা, আমি টাকার পরিমাণ বলবো না, আমি বলবো ১/৩ টাকার যোগানদাতা ব্যক্তিগতভাবে আমি ছিলাম। আমি বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে টাকাটা দিয়েছি। আমি যোগানদাতা, আমি বলছি না যে আমি ব্যক্তিগতভাবে দিয়েছি। ২০১৪ সালে এই লাইসেন্স প্রাপ্তির জন্য আমরা আরজেএসি তে আবেদন করি। আরজেএসি আমাদের আবেদন রিজেক্ট করে। বাণিজ্য মন্ত্রণালয়ে আবেদন করি। বাণিজ্য মন্ত্রণালয় রিজেক্ট করে। দেন আমরা হাইকোর্টে একটা রিট পিটিশন করি। যে রিট পিটিশন নাম্বার হচ্ছে 9779। আমি আবার বলছি যে এই রিট পিটিশন নাম্বার হচ্ছে 9779 ২০১৪ সাল। অদ্ভুত বিষয়, আজকে আপনারা যারা এখানে বসে আছেন তাদের, যারা আমার কথা শুনছেন তাদের কাছে একটা প্রশ্ন রাখতে চাই যে ২০১৪ সালে দায়েরকৃত রিট পিটিশন আজকে ২০২৫ সাল, আজ পর্যন্ত এই রিট পিটিশনটা শুনানি করার মতো অবস্থায় আমরা যেতে পারিনি। আমরা শুনানি করিনি। এই লাইসেন্স আবেদনের প্রেক্ষিতে আমরা লাইসেন্স চাই। এই বিষয়টা আদালতের কাছে আমরা আবেদন করেছি। কিন্তু আমরা আদালতের কাছ থেকে কোনো শুনানি, আমাদের বক্তব্য উপস্থাপন করিনি যে আমরা আসলে ব্যবসাটা করতে চাই। মজার বিষয় কি জানেন? ইতিমধ্যে বাংলাদেশের বেশ কয়েকটি কোম্পানি, এখন ৭ টির মতো কোম্পানি আদালতের অনুমতি নিয়ে লাইসেন্সবিহীন বাট আদালতের অনুমতি নিয়ে ব্যবসা করছে। সেরকম একটা অনুমতি কিন্তু আদালত আমাদেরকেও দিয়েছে ১৭৩/২২ যেখানে কোম্পানিকে একটি রানিং কনসার্ন রাখার পাশাপাশি আদালত নির্দেশ দিয়েছে যে এই বোর্ডের চেয়ারম্যানকে যে এই কোম্পানির অ্যাজ ইউজুয়াল বিজনেসটা কন্টিনিউ করার জন্য। আমি আবারও বলছি, একবারে রায় লেখা আছে ইটস অ্যাজ ইউজুয়াল বিজনেস। তো অ্যাজ ইউজুয়াল বিজনেস মিন্স হচ্ছে যাহা তারা করতো বা যাহা তারা করে অ্যাজ ইউজুয়াল। তাহলে আমরা আজকে অনেকের মুখে শুনি, অনেক জ্ঞানী গুণী সায়েন্টিস্টরা বলতেছেন ডেস্টিনি কি শুধু এমএলএমই করবে? ডেস্টিনি এটা করবো ওইটা করবো, আরো অনেক কিছু করার সুযোগ আছে ডেস্টিনির। আমাদের আর্টিকেলস এন্ড মেমোরেন্ডামে ৪৫টা ধরনের ব্যবসা করার সুযোগ আছে। সরি, আমি আপনাকে আপনার এই কথাটাকে সাথে বিরোধিতা করে বলতে চাই, ডেস্টিনির জন্ম হয়েছে এমএলএম করার জন্য। কারণ ডেস্টিনির জন্মের ইতিহাস এখানে আপনারা অনেকে জানেন না। আমরা ডেস্টিনি করার আগে আমরা নিউএ নামক একটা কোম্পানিতে আমাদের সাথে প্রতারণা করেছে বিদায় আমরা এই প্রতারিত গোষ্ঠীকে এই ডেস্টিনি আমাদেরকে পুনর্বাসিত করেছে। আমরা ডেস্টিনিতে এসেছি এমএলএম করার জন্য। আমরা ডেস্টিনিতে অন্য কোনো ব্যবসা করার জন্য আসিনি। এবং ২০১২ সাল পর্যন্ত ডেস্টিনি 2000 লিমিটেড এমএলএম ব্যতীত, আমি আবারও বলছি, ডেস্টিনি 2000 লিমিটেড এমএলএম ব্যতীত অন্য কোনো ব্যবসা করে নাই, করে নাই, করে নাই, করে নাই, করে নাই। হ্যাঁ, ২০০৭ সালের পরে বা ২০০৩ সালের ৪ সালের দিকে ডেস্টিনি 2000 লিমিটেড আলাদা কয়েকটি কোম্পানি করেছে। যেরকম ডেস্টিনি শপিং সেন্টার লিমিটেড, এয়ার ডেস্টিনি লিমিটেড, ডেস্টিনি ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড। বাট প্রত্যেকটা কোম্পানি লুজিং কনসার্ন ছিল এবং প্রত্যেকটা কোম্পানির দায়িত্বে যারা ছিল তারা কোনোদিনও আজকের দিনে প্রমাণপত্র উপস্থাপন করতে পারবেন না যে সেই কোম্পানিগুলো লাভজনক ছিল। শুধুমাত্র আমাদের উদ্দেশ্যই ছিল যে আমরা এমএলএম করব, আর আমাদের এমএলএম প্ল্যাটফর্মটার নামই হচ্ছে ডেস্টিনি 2000 লিমিটেড। এই যে আমরা এমএলএম ফোকাস করে ৪৫ লক্ষ লোকের একটা পরিবার তৈরি হলাম, আজকে ৪৫ লক্ষ লোক যারা এমএলএম এর জন্য
তাকিয়ে আছে। আজকে আমরা বলছি যে ডেস্টিনি এমএলএম করবে না। ডেস্টিনি অন্য অনেক কিছু করার জন্য আমরা অনুমোদন নেওয়া আছে। আমরা সেটা করব। আমরা নির্বাচিত সরকার আসলে আমরা এমএলএম করব। আমার প্রশ্ন হচ্ছে যে নির্বাচিত সরকার আসার আগে এমএলএম করার চেষ্টা কি আমরা একটু করতে পারি না? আমরা কি আদালতের ১৭৩/২২ এই রায়ের আলোকে আমরা কি একটু চেষ্টা করে দেখতে পারি না? আমরা কি সম্মিলিতভাবে এই রায়টাকে বাস্তবায়ন করার উদ্যোগ গ্রহণ করতে পারি না? কিন্তু দেখা গেছে যে আসলে আমরা এই কাজটা করতে পারছি না। কেন পারছি না তার অন্যতম একটা প্রধান কারণ হচ্ছে ২০১৩ সালের পর থেকে ২০২০ সাল পর্যন্ত বিভিন্ন স্তরে বিভিন্ন মানুষ দায়িত্বপ্রাপ্ত ছিল। এই দায়িত্বপ্রাপ্ত মানুষগুলোর দায়িত্ব পালনকালীন সময়ে বিভিন্ন ধরনের আর্থিক অনিয়ম, অর্থ আত্মসাৎ, সম্পদ লুটপাট ইত্যাদি ঘটনা ঘটেছে। ১৭৩/২২ একটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে স্পেশাল অডিট এবং রেগুলার অডিট সম্পন্ন করা। তাহলে ১৭৩/২২ কে যদি বাস্তবায়ন করা হয় তাহলে এই অডিটটা হবে। এই অডিটটা হলে সেই ব্যক্তিগুলোর মুখোশ এই ৪৫ লক্ষ মানুষের সামনে প্রতিষ্ঠিত হয়ে যাবে, যার কারণে এই ১৭৩/২২ কে প্রতিষ্ঠিত হতে দেওয়া যাবে না। আজকে উপস্থাপক যখন বলছিল যে বক্তব্য রাখার আগে দুই একজনের নামার আগে বলছিল যে বৈশাখীর বোর্ড পরিচালক, জানেন ভালো লাগছিল কথাটা শুনতে, যে বিগত ১২ বছরে বৈশাখীতে আমাদের কোনো অস্তিত্ব ছিল না, আমাদের কোনো মালিকানা ছিল না, আমাদের কোনো অধিকার ছিল না। বিগত ১২ বছরে দুই একটা বার ছাড়া ডেস্টিনি নিয়ে এই বৈশাখী কোনো প্রতিবেদন, বৈশাখী কোনো প্রচারণা, বৈশাখী কোনো তথ্য প্রচার বা সংবাদ প্রচার করেনি। কারণ বৈশাখী আমাদের নিয়ন্ত্রণে ছিল না। আজকে ১২ বছর পর যখন আদালতের রায়ে বৈশাখীতে ৩০৮ আর একটা মামলায় যখন বৈশাখীতে আমাদের আমাদের ডেস্টিনির শেয়ার হোল্ডাররা যখন পরিচালক হলো, আমাদের মধ্যখানেরই একটা অংশ আবার এর বিরুদ্ধে আপিল করেছে যেন তারা পরিচালক হিসেবে যে রায় পেয়েছে সেই রায় যেন বাতিল করা হয়। তাহলে টোটাল ঘটনার বিশ্লেষণটা খুব মানে আমার কাছে খুবই সিম্পল। সেটা হচ্ছে যে আমাদের মধ্যে বৃহৎ একটা অংশ ডেস্টিনি পরিচালিত হোক এটা চায় না। এখন ডেস্টিনি মালিককে, প্রকৃত অর্থে ডেস্টিনি মালিক হচ্ছে ৪৯ জন শেয়ার হোল্ডার। আমি ফেসবুকে আমার বিরুদ্ধে নানা ধরনের প্রচারণা হয়। আমি বারবার বলি যে আসুন অধিকাংশ শেয়ার হোল্ডারদের মতামতের ভিত্তিতে আমরা প্রতিষ্ঠান পরিচালনা করি। এবং অধিকাংশ শেয়ার হোল্ডার, এটা আজকে আমি আপনাদেরকে গর্ব নিয়ে বলতে পারি যে অধিকাংশ শেয়ার হোল্ডার ডেস্টিনির কার্যক্রম ১৭৩/২২ এর নির্দেশনা অনুযায়ী চালিয়ে যেতে তারা একমত প্রকাশ করেছে। আজকে যারা দায়িত্ব প্রাপ্ত হয়ে কাজ করছেন, খেয়াল করে দেখেন, আজকে ধরেন সিইও হিসাবে দায়িত্ব পেয়েছি আমি। আমার দায়িত্ব পাওয়াটা কিন্তু আসলে কোনো নতুন ঘটনা না। কারণ ২০০১ সালের থেকে আমি প্রতিষ্ঠানের বিভিন্ন প্রশাসনিক দায়িত্ব পালন করতে ২০১৩ সালে আমি স্বেচ্ছায় পদত্যাগ করেছি। এর বাইরে যারা দায়িত্বপ্রাপ্ত হয়েছেন তারা প্রত্যেকেই বা অধিকাংশ ব্যক্তিই হচ্ছেন, ২ জন ছাড়া সবাই হচ্ছেন ডেস্টিনি 2000 লিমিটেড এর শেয়ার হোল্ডার এবং তারা স্বেচ্ছায় তারা এসে হাল ধরেছেন। গোলাম রাব্বানী সুমন, আপনি আজকে উপস্থাপক যে পদবিতে বলুক না কেন তার মূল পরিচয় হচ্ছে তিনি একজন কি শেয়ার হোল্ডার। কাজী মোহাম্মদ আশরাফুল হক, তিনি যে পরিচয়টাকে পরিচিত করেন না কেন তিনি একজন শেয়ার হোল্ডার। সাইফুল আলম রতন, তিনি একজন শেয়ার হোল্ডার। জাহাঙ্গীর আলম ট্রেনার, তিনি একজন শেয়ার হোল্ডার। জাহাঙ্গীর আলম নেক্সাস, তিনি একজন শেয়ার হোল্ডার। মঈনুদ্দিন আহমেদ, তিনি একজন শেয়ার হোল্ডার। সৈয়দ মোহাম্মদ ইকবাল, তিনি একজন শেয়ার হোল্ডার। কামরুল হাসান, তিনি একজন শেয়ার হোল্ডার। দেখেন এই শেয়ার হোল্ডাররাই কিন্তু আজকে এসে প্রতিষ্ঠানের হাল ধরেছে ১৭৩ কে বাস্তবায়ন করার জন্য। আর আমাদের এই অংশেরই ১৭৩ একটা অংশ এখন আর এই প্রতিষ্ঠানের ১৭৩ কার্যক্রম বাস্তবায়নের পক্ষে অবস্থান করছেন না। এটা দিবালোকের মতো পরিষ্কার যে কোন অংশটা সহযোগিতা করছে, কোন অংশটা সহযোগিতা করছে না। এখন যারা করছে না কেন করছে না এটাও পরিষ্কার, আমি বলে দিচ্ছি যে বিগত দিনে তাদের কৃতকর্মের দায়গুলো সামনে চলে আসবে, তাই তারা এই ১৭৩ রায়কে বাস্তবায়ন না করে কোম্পানির বাণিজ্যিক কার্যক্রমকে দীর্ঘায়িত করার বা বিতর্কিত করার চেষ্টা করছে। এখন আসা যাক যে এই বাধাকে অতিক্রম করা আমাদের
ডেস্টিনির একজন আমি মালিক হিসেবে বলবো, আমার নৈতিক দায়িত্ব, আমার নৈতিক দায়িত্ব, আমার মালিকানার দায়িত্ব, আমার মালিকানার দায়িত্ব। আমি মালিক, আমি ডেস্টিনি 2000 লিমিটেডের শেয়ার হোল্ডার, আমি একজন মালিক। আমার মালিকানার দায়িত্ব যে ৪৫ লক্ষ মানুষের কর্মসংস্থান ফিরিয়ে দেওয়া। সেই দায়িত্ব থেকে আমি এবং আমরা আজকে যারা আছি, আমি আবারও বলছি, অধিকাংশ শেয়ার হোল্ডার এই কর্মসংস্থান ফিরিয়ে দেওয়ার পক্ষে অবস্থান করছেন এবং তারা দিনরাত পরিশ্রম করছেন এই কর্মসংস্থান ফিরিয়ে দেওয়ার জন্য। এবং ইনশাল্লাহ আমি আপনাদেরকে এতটুকু বলতে পারি, যত বাধাই প্রদান করুক না কেন, যতভাবেই ডেস্টিনি ডিস্ট্রিবিউটরদেরকে বিভিন্ন দিকে মোটিভেটেড করার চেষ্টা করা হোক না কেন, ডেস্টিনি 2000 লিমিটেড তার বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করবে 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 এবং করবেই ইনশাল্লাহ। এবং এটাও বলছি, অনেকে বলেন যে আশরাফুল আমিন সাহেব, আপনি তো ডেস্টিনি ব্যবসা চালাবেন বলেন, আপনি তো বিনিয়োগ ফেরত নিয়ে কোনো কথা বলেন না। আমি বিনিয়োগ ফেরত নিয়ে কথা এই জন্য বলি না, কারণ বিনিয়োগ গ্রহণ করেছে ডেস্টিনি 2000 লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান, একটি হচ্ছে ডেস্টিনি ট্রি প্লান্টেশন লিমিটেড, একটি হচ্ছে ডেস্টিনি মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড। সেই দুইটি প্রতিষ্ঠানের কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। সেই মামলায় দুটি বিচারিক আদালত থেকে দুটি রায় হয়েছে। সেই রায়ে কিভাবে এই বিনিয়োগের বিষয়টা আসবে সে ব্যাপারে একটা নির্দেশনা ছিল। সেই নির্দেশনার বিপরীতে যাদের বিরুদ্ধে রায় হয়েছে, যারা সাজাপ্রাপ্ত হয়েছেন, তারা আপিল করেছেন এবং আপিল করার কারণে ওই বিষয়টা এখনো আদালতের কাছে মানে ঝুলে আছে যে বিনিয়োগকারীরা আসলে কিভাবে বিনিয়োগ ফেরত পাবেন। আমি আপনাদেরকে এই প্রসঙ্গে আরেকটা জিনিস বলতে চাই, আমরা ইতিমধ্যে বিনিয়োগকারীদের একটা অংশ আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে আমরা আদালতের শরণাপন্ন হব। যে 12 বছর আমরা অপেক্ষা করেছি, এখন আবার মামলা জটে আমরা আছি। এই মামলা কবে শেষ হবে আমরা জানি না। আমরা যৌবন থেকে আমরা আজকে প্রায় বৃদ্ধ বয়সে চলে এসেছি। আমরা কিছুদিন পরে মারা যাব, কিন্তু আমাদের এই বিনিয়োগের সমাধান হয়তো আমরা যদি নতুন করে উদ্যোগ গ্রহণ না করি, তাহলে কিন্তু বিনিয়োগের সমাধানটা আসবে না। তাই আমরা বিনিয়োগকারীদের মধ্যখান থেকে একটা অংশ আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা আদালতের কাছে যাব এবং অনতিবিলম্বে মানে ওই মামলার সাথে সংশ্লিষ্ট না রেখে, আমাদের যেহেতু সম্পদ আছে, আমাদের সম্পদ ব্যবস্থাপনার মাধ্যমে আমাদের বিনিয়োগকারীদের বিনিয়োগ ফেরতের একটা নির্দেশনা যেন আদালত প্রদান করে, এটা কিন্তু আমরা আদালতের কাছে আমরা আবেদন করার সিদ্ধান্ত নিয়েছি। তো যাক, এবার ফিরে আসি যে আসলে আমাদের যে বাণিজ্যিক পরিকল্পনার কথা যেটা নিয়ে শুরু হয়েছে, আপনাদেরকে যেটা বলতে চাই, ডেস্টিনি 2000 লিমিটেড এর যে বিপণন পরিকল্পনাটা, সেটা বোর্ড অনুমোদিত একটা বিপণন পরিকল্পনা। যে যতভাবে বিতর্ক করুক, যে যতভাবে মিথ্যা বলুক, এই কথাটা সত্য যে মার্কেটিং প্ল্যান বোর্ড দ্বারা অনুমোদিত এবং বোর্ডে মার্কেটিং প্ল্যান যে প্রক্রিয়ায় অনুমোদন হওয়া দরকার সেই প্রক্রিয়া অনুসরণ করে অনুমোদন হয়েছে। তাহলে এটা বৈধ মার্কেটিং প্ল্যান। তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে জনাব জাকির হোসেনের স্বাক্ষরিত লাইসেন্সের আবেদনের জন্য আমরা যে আরজেসিতে যে ফর্মটা জমা দিয়েছি, আবেদন করেছি, সেখানে মার্কেটিং প্ল্যানটা জমা দেওয়া আছে এবং সেখানে বোর্ডের স্ট্রাক্ট জমা দেওয়া আছে। তো বোর্ডের স্ট্রাক্ট এবং জাকির হোসেনের স্বাক্ষর প্রমাণ করে যে এই মার্কেটিং প্ল্যানটা বোর্ড দ্বারা অনুমোদিত, যদিও এখন তারা অস্বীকার করে। তো যাই হোক, আমি আপনাদেরকে বলছি যে এই মার্কেটিং প্ল্যানটা আমি বলবো না, প্রেক্ষাপট অনুযায়ী আমাদের জন্য প্রয়োগযোগ্য একটা মার্কেটিং প্ল্যান তৈরি করার চেষ্টা করা হয়েছে। এখন এটা যতক্ষণ পর্যন্ত প্রয়োগ করে আমরা ফলাফল ঘরে আনতে না পারবো, ততক্ষণ পর্যন্ত এই মার্কেটিং প্ল্যানের সুফল কিন্তু আমরা আসলে বয়ে আনতে পারবো না। তাহলে যে জায়গাটা হচ্ছে, এটাকে প্রয়োগের দিকে যেতে হবে। এই মার্কেটিং প্ল্যানের সবচেয়ে বড় দিক হচ্ছে যে দেখেন, 2013 সালের আইনে যে কথাগুলো করতে বলা হয়েছে, এই মার্কেটিং প্ল্যান আমরা সেই কথাগুলো করছি। যা যা করতে নিষেধ করা হয়েছে আমরা তার ধারে কাছে হাঁটার চেষ্টা করিনি। হ্যাঁ, তো এর মধ্যে এই মার্কেটিং প্ল্যানের দুটি সহযোগী পরিকল্পনা, মূল পরিকল্পনার পাশাপাশি দুটি সহযোগী পরিকল্পনা আছে। একটা হচ্ছে ই-শপ আর একটা হচ্ছে ডিসকাউন্ট পয়েন্ট, যেটার কার্যক্রম ব্যাপক এবং বিস্তৃত হলে আপনারা বুঝতে পারবেন যে আসলে কত সহজে আমরা ব্যয় থেকে আয় করতে পারবো। তো এই কার্যক্রমটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অ্যাকচুয়ালি আপনাদেরকে মানে আমাদের এই ৪৫ লক্ষ মানুষের আজকে যারা কাজ করছেন, আপনারা কিন্তু প্রতিনিধি। আপনারা, আমি বলবো যে আপনারা সবাই হচ্ছেন
এই ৪৫ লক্ষ মানুষের মধ্যে এখন আপনারা এখানে ধরেন ২০০ মানুষ আছেন। এই ২০০ মানুষকে আমি বলব যে আপনারা হচ্ছেন মুয়াজ্জিন। মুয়াজ্জিন আযান দেয়। মানুষকে জানায় যে নামাজের জন্য আসো। তা আপনারাও ডেস্টিনিতে এখন হচ্ছেন মুয়াজ্জিনের মতো। আপনারা মানুষকে আহ্বান করবেন। ডেস্টিনির সাবেক ডিস্ট্রিবিউটর বা ডেস্টিনির ডিস্ট্রিবিউটরদেরকে আপনারা আহ্বান করবেন যে তোমরা ডেস্টিনিতে ফিরে আসো। ডেস্টিনিতে ডিন অ্যাক্টিভ করো, ডিন ভেরিফিকেশন করো, আইনের ২২ নম্বর ধারা প্রতিপালনে এনএফসি করো। হ্যাঁ? এই বিভিন্ন দোকানের সাথে চুক্তিবদ্ধ হচ্ছে সেখান থেকে টুকটাক করে কেনাকাটা করো। এই জিনিসগুলোর মাধ্যমে আস্তে আস্তে আপনারা ডেস্টিনিকে এগিয়ে নিয়ে যেতে পারবেন। এবং আমি আপনাদেরকে এতটুকু কথা দিতে চাই যে আগামীকালও আমাদের হাইকোর্টে না অ্যাপিলেট ডিভিশনে হাইকোর্টের রায় আমাদের পক্ষে এসেছে। এটার বিরুদ্ধে আবার আপিল করা হয়েছে, তার শুনানি হবে। তো আগামীকালকেও আমরা এরকম শুনানিতে অংশগ্রহণ করবো এবং ইনশাল্লাহ সত্যের জয় হলে ডেস্টিনির জয় হবে। আমরা বিগত আদেশগুলো যেমন আমাদের পক্ষে এসেছে, জানেন আমরা লক্ষ টাকা খরচ করতে কষ্ট হয়েছে, কিন্তু আমাদেরকে আটকানোর জন্য কোটি টাকা খরচ করা হয়েছে। যেহেতু ইমানি শক্তিটা আমাদের পক্ষে কাজ করেছে, তাই কোটি টাকা খরচ করেও কিন্তু মিথ্যাকে প্রতিষ্ঠিত করতে পারে নাই, সত্য প্রতিষ্ঠিত হয়েছে, আমরা এগিয়ে যাচ্ছি। তো আমি আপনাদেরকে শুধু একটা জিনিস এভাবে বলবো যে ডেস্টিনি আপন গতিতে আপন মহিমায় আমরা যারা পরিচালক আছি, আমরা যারা দায়িত্বশীল আছি, আমরা যারা মালিক পক্ষ আছি, আমরা আমাদের এটা একটা নৈতিক দায়িত্ব, এটা আমাদের একটা ইমানি দায়িত্ব, এটা ৪৫ লক্ষ মানুষের হক আমাদের কাছে আটকে আছে। এই বিষয়গুলোকে মাথায় রেখে আমরা কাজ করছি এবং আমরা এগিয়ে যাব। আমরা আপনাদের সহযোগিতা নিয়ে আমরা ডেস্টিনিকে এগিয়ে নিয়ে যাব। এবং এটা আপনাদেরকে কথা দিতে পারি যে ডেস্টিনি এগিয়ে যাওয়া মানে আপনাদের বিনিয়োগ ফেরতের একটা রাস্তা তৈরি হওয়া, কর্মসংস্থানের একটা রাস্তা তৈরি হওয়া, সমাজে যে আমরা মাথা নিচু করে চলছি সেই মাথা উঁচু করে দাঁড়ানোর আবার একটা রাস্তা তৈরি হবে এই ডেস্টিনি 2000 লিমিটেড এর মাধ্যমে। একটা জিনিস আপনাকে মনে রাখতে হবে যে ডেস্টিনি ফেলিউর হয়ে আপনি যদি অন্য কোনো একটা জিনিসে অনেক সফল হন, হ্যাঁ, মনে রাখবেন একটা জিনিস খেয়াল করে দেখেন, গল্প নয় বাস্তবতা। ধরেন এক বাবার ৫ ছেলে, ৫ ছেলের মধ্যে ৪টেই খুব ভালো, একটা চোর। মানুষ যখন এক্সাম্পল দেয় ওই ৪টার কথা বাদ দিয়ে কিন্তু চোরের কথা বলে। দেখেন অথচ ৪টা কিন্তু অনেক ভালো, কিন্তু মানুষ যখন এক্সাম্পল দিবে ওই পজিটিভটা না দিয়ে নেগেটিভটা দিবে। তা আমি ডেস্টিনিকে প্রতিষ্ঠিত না করে আমি যদি হাজার শহর প্রতিষ্ঠিত করে ফেলি, আমি কিন্তু নিজের কলঙ্কটা মুছতে পারবো না। আমাকে ডেস্টিনি দিয়েই আমার কলঙ্কটা কি করতে হবে? দূর করতে হবে। তো এটা যেমন আমার ডেস্টিনিকে দিয়ে আমার কলঙ্কটা দূর করতে হবে, এটা আপনাদের বেলাও একই কথা প্রযোজ্য। আপনাদেরকেও কিন্তু এই ডেস্টিনিকে দিয়েই কিন্তু আপনাদের এই কলঙ্কটা দূর করতে হবে। এবং এটা সঠিক যে আপনারা এগিয়ে আসলে আমরা যে পরিশ্রমটা করছি, আমরা যে পরিকল্পনা করছি, মাঠ পর্যায় থেকে আপনাদের সহযোগিতা পেলে আমি বিশ্বাস করি যে আমরা ডিসেম্বর মাসের মধ্যেই আদালত থেকে নিয়মিতভাবে এমএলএম ব্যবসা করার জন্য যেই আইনি নির্দেশনাটা দরকার সেই নির্দেশনাটা আমরা সংগ্রহ করতে পারবো ইনশাল্লাহ। তো পরিশেষে অনেকক্ষণ কথা বললাম, অনেক অপ্রাসঙ্গিক কথা হয়তো বলে ফেলেছি। আসলে কথায় কথা আসে তাই কথাগুলো বলতে হয়। তো পরিশেষে একটাই অঙ্গীকার করে আমি আপনাদের কাছ থেকে আমার বক্তব্যটা শেষ করব। সেটা হচ্ছে আমি আশরাফুল আমিন, আমি ডেস্টিনির একজন ডিস্ট্রিবিউটর। আমার সিআইডি নাম্বার হচ্ছে 1041। ডেস্টিনির সিআইডি শুরু হয়েছে 1000 থেকে, আমার সিআইডি হচ্ছে 1041। তার মানে আমি 41তম ব্যক্তি ডেস্টিনি 2000 লিমিটেডের। ডেস্টিনিতে ঝাড়ু দেওয়া থেকে শুরু করে একবারে টপ মোস্ট পজিশনে মধ্যবর্তী যতগুলো দায়িত্ব আছে আল্লাহর রহমতে আল্লাহ আমাকে তৌফিক দিয়েছেন, আমি সবগুলো দায়িত্ব পালন করেছি। এবং সর্বশেষ আমি ডেস্টিনি 2000 লিমিটেডের তথা ডেস্টিনি গ্রুপের 32টা কোম্পানির প্রধান সমন্বয়ক চিফ কোঅর্ডিনেটর হিসেবে সর্বোচ্চ পদবীধারী অবস্থান থেকে আমি পদত্যাগ করেছি। আমার যদি পদের লোভ এবং অর্থের লোভ থাকতো তাহলে আমি পদত্যাগ করতাম না। আমি ক্ষমতাকে আঁকড়ে রাখতাম, আমাকে সরানোর কেউ ছিল না, কারণ আমি বোর্ড দ্বারা নিয়োগকৃত। কিন্তু আমি ক্ষমতাকে আঁকড়ে রাখতে চেষ্টা করিনি, আমি ক্ষমতার লোভী ছিলাম না, আমার দ্বারা অন্যায় কাজ হবে না এই মর্মে আমি আমার দায়িত্ব থেকে পদত্যাগ করেছি। এখন আবার নৈতিক দায়িত্বে ফিরে এসেছি, কারণ আমার লাইফ, আমার যে পারিবারিক জীবন, আমার যে চাকরি জীবন এটা শেষ। আমি এখন রিটায়ারমেন্টে আছি। আফটার 50 মাই রিটায়ারমেন্ট লাইফ।
এই রিটায়ারমেন্ট লাইফে আমি চিন্তা করেছি আমার বাবা মারা যাওয়ার পর, বিশেষ করে যে আমার বাবা হঠাৎ করে মারা গেলেন। মানে এশার নামাজও তিনি জামাতে পড়েছেন, কিন্তু পরের দিনের ফজর নামাজের আগেই তার মৃত্যু হয়েছে। আমার মধ্যে তার মৃত্যুটা একটা অনুশোচনা, একটা ভয়, একটা অনুভূতি, একটা বিচারিক বিষয় আমার মধ্যে তৈরি করেছে। সেটা হচ্ছে যে আমাকেও তো যেতে হবে। এখন নামাজ, রোজা, হজ, কালাম যতটুকু করলাম। আল্লাহ আল্লাহ এটার জন্য আমাকে মাফ করবে না, এটা আল্লাহর বিষয়। কিন্তু পরের হক, এই ৪৫ লক্ষ মানুষের হয়তো আমার ব্যক্তিগত দায় নাই, কিন্তু আমার একটা নৈতিক দায় আছে এই মানুষগুলোর প্রতি। সেই দায়বদ্ধতা থেকে আমি যেদিন এই প্রতিষ্ঠানে আবার ফিরে আসি, আমি মাসে ৫ লক্ষ টাকা নেট ইনকাম ফেলে রেখে আমি ২ টা প্রতিষ্ঠানে চাকরি করতাম কনসালটেন্ট হিসেবে। সেই ২ টা প্রতিষ্ঠানের চাকরি ফেলে রেখে বিনা বেতনে সম্পূর্ণ অবৈতনিকভাবে আমি এই ডেস্টিনিতে কাজ শুরু করেছি, শুধুমাত্র নিজের নৈতিক দায়টা পরিশোধ করার জন্য। নৈতিক দায়টা কি? নৈতিক দায়টা হচ্ছে ডেস্টিনি 2000 লিমিটেডের ৪৫ লক্ষ মানুষকে তার কর্মসংস্থান ফিরিয়ে দিব এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের যারা বিনিয়োগ করেছেন, বিনিয়োগকারীদের বিনিয়োগ ফেরতের রাস্তাটা তৈরি করে দিব। এবং এই কথাটা আমি আজকে আবারও পুনর্ব্যক্ত আপনাদের সামনে করছি যে এই উদ্দেশ্য নিয়ে, এই মনোবাসনা নিয়ে, এই প্রতিজ্ঞা নিয়ে, এই শপথ নিয়ে আমি এবং আমার সহকর্মী যারা আছেন, পরিচালক বলেন, আর শেয়ার হোল্ডার বলেন, ডায়মন্ড বলেন, আর ডিস্ট্রিবিউটর বলেন, পিএইচডি বলেন, আর কর্মী বলেন, আমরা ঐক্যবদ্ধভাবে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি এবং আমি বিশ্বাস করি যে আপনারা আস্তে আস্তে প্রকৃত সত্যটা বুঝতে পারবেন। জাস্ট নিজেকে একটা প্রশ্ন করেন না ভাই, যে এই ২০১৩ সাল থেকে বাংলাদেশে এতগুলো এমএলএম কোম্পানি এমএলএম করতেছে, হ্যাঁ, আমাদেরই প্রতিষ্ঠানের একটা কর্মচারী জাকির, সে বের হয়ে যে মিশন 21 করতেছে, সাকসেসফুলি চলতেছে। আমাদেরই পিএইচডি রয়্যাল রানা এক্সিলেন্ট ওয়ার্ল্ড করতেছে, চলতেছে। আমাদেরই পিএইচডি রাকিব লুমিনাস ওয়ার্ল্ড করতেছে, চলতেছে। বহুজাতিক অনেকগুলো কোম্পানি চলতেছে, বাট ডেস্টিনি শুধু চলে না। এটা আসলে সরকার ডেস্টিনিকে বন্ধ করেনি, এটা একটা ব্যক্তি কেন্দ্রিক প্রতিহিংসার শিকার হয়ে ডেস্টিনির আজকে আমরা ৪৫ লক্ষ মানুষ প্রতিহিংসার শিকার হয়ে আমরা কর্মসংস্থান বিচ্যুত। যে ১২ বছরে যে প্রচেষ্টাটা ছিল, এখনো সেই প্রচেষ্টাটা অব্যাহত আছে। আমরা ১২ বছর প্রতিবাদ করিনি, কারণ আমরা ধরে নিয়েছি এই সরকার আমাদেরকে আটকিয়ে রেখেছে। আমরা যখন বুঝতে পেরেছি এখন যে না, সরকার না, আমরা আমাদেরকে সেই সার্কাসের হাতে বানিয়ে রেখেছি, আমরা সেই জায়গা থেকে রিভল্ট করেছি, ওই বিদ্রোহ করছি যে না, আমরা এগিয়ে যাব। তো এই আমাদের এগিয়ে যাওয়ার পথ চলায় আপনারা আমাদের সহকর্মী হবেন। আপনাদের মাঝে আল্লাহ বোধোদয়টুকু দেখ, সত্যকে সত্য, মিথ্যাকে মিথ্যা বলার সাহসটুকু দেখ, আপনাদের মাঝে সেই সচেতনতাটুকু তৈরি করুক। দায় মুক্তির যে তীব্র আকাঙ্ক্ষা আমার মধ্যে কাজ করছে, দায় সৃষ্টির নয়, আমি আবারও বলছি, দায় সৃষ্টির নয়, দায় মুক্তির। আমি আপনার কাছ থেকে টাকা নিয়ে 12 বছর পর ফ্ল্যাট দিব, এটা দায় সৃষ্টি। আমি আর দায় সৃষ্টি করতে চাই না। দায় মুক্তির যে তীব্র আকাঙ্ক্ষা আমার মধ্যে কাজ করছে, তীব্র বেদনা আমার মধ্যে কাজ করছে, এই বেদনাটা প্রতিদিন বিষাক্ত সাপের দংশনের মতো আমাকে মানে দংশিত করছে। সেই জায়গা থেকে আমি মুক্তি চাই, আমরা মুক্তি চাই, আপনাদেরকে মুক্তি দিতে চাই। তাই একটা বৃহৎ ঐক্য নিয়ে ডেস্টিনি কাজে আমরা ঝাঁপিয়ে পড়বো। এই প্রত্যাশাটুকু রেখে আপনাদের প্রতি, আপনাদের সকলের সফলতা কামনা করে আগামী দিনে মুক্ত ডেস্টিনি আবার আগের মতো ফিরে আসবে, এই প্রত্যাশা ব্যক্ত করে আমার জন্য দোয়া চেয়ে, আমার ছেলের জন্য দোয়া চেয়ে, আমাকে আমার কথা এই দীর্ঘক্ষণ মনোযোগ সহকারে শোনার জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে, আমার ভুল ত্রুটি কোনো কথা যদি বলে থাকি, মনোকষ্ট পেয়ে থাকলে নিজ গুণে ক্ষমা করে দিবেন। এই প্রত্যাশাটুকু ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ, ধন্যবাদ সবাইকে, আবার দেখা হবে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব আশরাফুল আমিন স্যারকে গুরুত্বপূর্ণ বক্তব্য দেওয়ার জন্য, সময় উপযোগী বক্তব্য দেওয়ার জন্য এবং দায় মুক্তি আয়ের প্রপোজাল নিয়ে হাজির হওয়ার জন্য। প্রিয় উপস্থিতি, আমরা এই মুহূর্তে অনুষ্ঠানের শেষ পর্বে, প্রশ্ন যদি থাকে হ্যান্ড রাইজ করার জন্য অনুরোধ জানাচ্ছি। কারো কোনো প্রশ্ন, সিস্টেম, কোম্পানি, আলিস সেন্টার এ বিষয়ে কোনো প্রশ্ন থাকলে আপনাকে অনুরোধ জানাচ্ছি হ্যান্ড রাইজ করবেন। আমরা এক এক করে 5টি প্রশ্ন নিব। 5টি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য জনাব আশরাফুল আমিন স্যার প্রস্তুত রয়েছেন। আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি হ্যান্ড রাইজ করার জন্য। হ্যান্ড রাইজ করেছেন জনাব রুবেল, আপনাকে অনুরোধ জানাচ্ছি প্রশ্ন করার জন্য, আপনাকে আনমিউট করা হলো।
জনাব রুবেল, কথা বলুন। আসসালামু আলাইকুম। সালাম। আমি আসলে চট্টগ্রাম থেকে আসছি। আসলে চট্টগ্রাম কে কোঅর্ডিনেট করতেছে আমি কিছুই জানি না। চট্টগ্রামে যদি কেউ থেকে থাকে একটু ক্লিয়ার আমাদেরকে করে ভাইয়া প্রশ্নটা করবেন, আপনার কথা বোঝা যাচ্ছে না ভালো। বলছিলাম। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, এখন বলেন। আমি আমি চট্টগ্রাম থেকে বলতেছি। চট্টগ্রাম কে আছে কোঅর্ডিনেট করতেছে আমাকে একটু সহযোগিতা করলে ভালো হতো। আমি যোগাযোগ করতে চাই। আচ্ছা, ধন্যবাদ। ধন্যবাদ রুবেল ভাই। আমরা নেক্সট প্রশ্নে যাব। রেজাউল করিম হ্যান্ড রাইজ করেছেন, আপনাকে অনুরোধ জানাচ্ছি প্রশ্ন করার জন্য। আপনাকে আনমিউট করা হলো জনাব রেজাউল করিম। আরো যারা প্রশ্ন করতে চান হ্যান্ড রাইজ করতে পারেন, আমরা আপনাদেরকে সুযোগ দেব কথা বলার জন্য। জনাব রেজাউল করিম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কথা আমি বলুন। দিনাজপুর থেকে বলছিলাম। এই যে আশরাফুল আমিন বস যেটা বললেন যে ৪৫ লক্ষ লোকের জন্য উনি কাজ করতেছেন। এখন রফিকুল আমিন স্যারও বলতেছে, তারপরে আমরা যারা সবাই আছি এখন সবাই তো বলছি যে ৪৫ লক্ষ লোকের জন্য কাজ করতেছেন। এখন বিষয়টা হলো যে তাহলে এখানে এত দ্বিধাদ্বন্দ্ব কি দিয়ে হচ্ছে, এটা আর কি যদি প্রশ্ন আমার এটা। ওকে ওকে, ধন্যবাদ ধন্যবাদ। আপনাকে। ধন্যবাদ রেজাউল করিম সাহেব আপনাকে। দেখেন, আজ থেকে বেশি দিন আগের কথা নয়, আজ থেকে যদি আমরা ১ বছর ১.৫ বছর আগের কথাও বলি, হ্যাঁ, শেখ হাসিনা যখন বক্তব্য রাখতো সে বলতো দেশের ১৬ কোটি মানুষ তার সাথে, আবার বিরোধী দলে যারা ছিল তারা বলতো দেশের ১৬ কোটি মানুষ তার সাথে। হ্যাঁ, এখন আসলে আপনি কথাটা দিয়ে বিচার না করে আপনি কাজটা দিয়ে বিচার করেন। আপনি দেখেন কোন কাজটা আসলে ডেস্টিনির পক্ষে হচ্ছে, কোন কাজটা আপনাকে দায় মুক্ত করার দিকে নিয়ে যাচ্ছে, সংস্থান ফিরিয়ে দেওয়ার দিকে নিয়ে যাচ্ছে। যদি আমার কর্মকাণ্ড আপনাকে দায় মুক্তির দিকে নিয়ে যায়, আমার কর্মকাণ্ড যদি ডেস্টিনির ৪৫ লক্ষ ক্রেতা পরিবেশকের কর্মসংস্থান ফিরিয়ে দেওয়ার দিকে নিয়ে যায়, আমার কর্মকাণ্ড যদি প্রতিষ্ঠানের স্বার্থ সংশ্লিষ্ট হয়, এবং আমার কর্মকাণ্ড যদি আইন দ্বারা, যেহেতু আমাদের কোর্টের একটা রায়, আপনারা জানেন বিষয়টা বিচারিক আদালত এবং উচ্চ আদালতের আইন দ্বারা স্বীকৃত হয়, এবং আইন দ্বারা আইনের যে নির্দেশনাগুলো আছে সেই নির্দেশনাগুলো বাস্তবায়ন সম্পর্কিত হয়, তাহলে যার কাজ, এখানে আমি আমার কাজ বলবো না, যার কাজ এই ৩টি জায়গায় প্যারামিটার আপনি বিশ্লেষণ করেন। এক, সেটা হচ্ছে আইন বা আদালত যে কাজগুলো করতে বলছে সে কাজগুলো কারা করছে, এক। দ্বিতীয়ত, ডেস্টিনি 2000 লিমিটেড এবং ডেস্টিনির সংশ্লিষ্ট ডিস্ট্রিবিউটরদের কর্মসংস্থান ফিরিয়ে দেওয়ার উদ্যোগ কারা নিচ্ছে। নাম্বার 3, বিনিয়োগকারীদের বিনিয়োগ ফেরতের ব্যাপারে বা বিনিয়োগকারীদের বিনিয়োগ ফেরতদানের লক্ষ্য নিয়ে কারা এগিয়ে যাচ্ছে। এই 3টি জায়গা থেকে আপনি বিশ্লেষণ করেন, করে যার কাজকে আপনারা এই 3টি জায়গা থেকে বিশ্লেষণ করে যার কাজকে মনে করবেন যে এটা ডেস্টিনির পক্ষে, বিনিয়োগকারীদের পক্ষে, কর্মসংস্থান প্রত্যাশীদের পক্ষে, আইনের পক্ষে, ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে, আপনারা তার কাজকে অনুসরণ করবেন। আর যার কাজকে আপনি মনে করবেন যে না এটা আইন বহির্ভূত হচ্ছে, এটা দ্বারা আমার স্বার্থ সংরক্ষিত হচ্ছে না, এটাতে আমার দায় মুক্তির জায়গায় নতুন করে দায় সৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে, সেটাকে আপনি মানে সেটার থেকে আপনি বিরত থাকবেন। তা আমি বলবো না যে রফিকুল আমিন এবং আশরাফুল আমিন প্রতিপক্ষ, কারণ এটা আমার বলার বিষয় না। প্রতিপক্ষের বিষয়টা মানুষ বলবে যে কে কোম্পানির পক্ষে কাজ করছে, কে কোম্পানির বিপক্ষে কাজ করছে। আমার সহজ উত্তর হচ্ছে যে আদালত যে রায়টা দিয়েছে সেই রায় নির্দেশনা বাস্তবায়নের জন্য আমাকে আদালত নিযুক্ত বোর্ড আমাকে সিইও হিসেবে নিয়োগ দিয়েছে এবং আমাকে দায়িত্ব অর্পণ করেছে যে কাজগুলো করার জন্য। আমি আদালতের নির্দেশনা অনুযায়ী সেই কাজগুলো করছি। তো আপনার অবগতির জন্য শুধু একটা ছোট্ট একটা উদাহরণ দিয়ে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে এই ২০২৫ সালের ১৫ই জানুয়ারি একটা ঐতিহাসিক রায় হয়েছে ডেস্টিনির ট্রি প্লান্টেশন লিমিটেড কোম্পানির যে মামলাটা ছিল সেই মামলার রায়। সেই রায়ে ডেস্টিনি 2000 লিমিটেড সহ প্রতিষ্ঠানের অন্যান্য প্রতিষ্ঠানের সমস্ত সম্পত্তি রাষ্ট্রের বরাবর বাজেয়াপ্ত করা হয়েছে। এই বাজেয়াপ্তের বিরুদ্ধে
2 মাস সময় ছিল আপিল করার। এই 2 মাসের মধ্যে প্রতিষ্ঠানের যারা প্রতিষ্ঠানকে উদ্ধার করছেন, প্রতিষ্ঠানের স্বার্থ সংরক্ষণ করছেন বলে গলাবাজি করছেন, তারা কেউ কোনো আপিল করে নাই। এর 3 মাস পর মানে 5 মাসের মাথায় যে যখন কোনো পক্ষ আপিল করছে না, তখন আমরা বা আমি বা এই বোর্ডের চেয়ারম্যানের অনুমতি নিয়ে এই বোর্ডের পক্ষ থেকে আপিল করা হয় এবং ডেস্টিনি 2000 লিমিটেড এবং ডেস্টিনি ট্রি প্লান্টেশন লিমিটেডের যে সকল সম্পত্তি ওই রায়ে বাজেয়াপ্ত করা হয়েছিল, সেই সম্পত্তিগুলো বাজেয়াপ্তের হাত থেকে রক্ষা করা হয়। তাহলে আপনি যদি বলেন যে এই সম্পত্তিগুলোকে রক্ষা করার জন্য আইনি লড়াই করাটা ডেস্টিনি বিরোধী কাজ, তাহলে আমি ডেস্টিনি বিরোধী কাজ করছি। আর যদি আপনি বলেন যে না, এই সম্পত্তি বাজেয়াপ্তের বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ গ্রহণ না করাটা ডেস্টিনির সপক্ষের কাজ, আমি আপনার সাথে একমত হতে পারছি না। ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব আশরাফুল আমিন স্যারকে। প্রশ্ন করার জন্য অনুরোধ জানাচ্ছি পিএইচডি মনির হোসাইন। পিএইচডি মনির হোসাইন, আপনাকে আনমিউট করা হলো। আপনাকে আনমিউট করা হলো পিএইচডি মনির ভাই, কথা বলুন। আনমিউট করছি, আপনারা কেউ এখানে হস্তক্ষেপ করবেন না প্লিজ, কো হোস্টদেরকে অনুরোধ করছি। পিএইচডি মনির হোসাইন, আপনি আপনার মাইক অন করে প্রশ্ন করুন। হ্যান্ড রাইজ করেছেন পিএইচডি মনির হোসাইন। জনাব ইমন চৌধুরী, পিএইচডি ইমন চৌধুরী, আপনাকে অনুরোধ জানাচ্ছি প্রশ্ন করার জন্য। হ্যালো, আসসালামু আলাইকুম। আলাইকুম সালাম, কথা বলুন। শোনা যাচ্ছে কথা? হ্যাঁ হ্যাঁ, ক্লিয়ার মনির ভাই। আমি ইমন ভাই কথা বলুন। হ্যাঁ, আমি ইমন চৌধুরী, পিএইচডি পাবনা থেকে বলতেছিলাম। আমি আশরাফ স্যারের কাছে একটু প্রশ্ন রাখতে চাচ্ছি, যে আমরা কাজ করতে গিয়ে এই প্রশ্নগুলো আসতেছে। সেটা হচ্ছে স্যার, যে যারা বিনিয়োগকারী, যারা মৃত্যুবরণ করছে, তাদেরকে আমরা কি করব? তাদেরকে আমরা কি ডিন ভেরিফিকেশন করাবো, সিআইডি অ্যাক্টিভ করাবো, এনএফসি করাইতে পারবো? এটা একটা প্রশ্ন। আর দ্বিতীয়টা হচ্ছে যে আমাদের যে নিম সোপ বাস আর অ্যালোভেরা সাবান, এই দুইটা আমরা যখন প্রোডাক্ট কাটতেছি, প্রথম দিকে ঠিকই ছিল, কিন্তু এখন এসে দেখা যাচ্ছে যে এদের ভিতরের ফিনিশিং গুলা ভালো না, হয়তো এদের ডাইসের প্রবলেম আছে। তো এটা একটু দেখবেন স্যার। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। ধন্যবাদ জনাব ইমন চৌধুরী। প্রথমত আমি আপনাকে বলবো যে আপনারা ডিন ভেরিফিকেশনটা মৃত ব্যক্তিরও করবেন, এই জন্য যে আপনাদের আগে ডাটাবেসটা আপডেট হতে হবে, তারপরে মৃত ব্যক্তির উত্তরাধিকার হিসেবে যিনি এটার ফলাফল ভোগ করবেন, তার সেই সাকসেশন সার্টিফিকেটের মাধ্যমে আমরা পরবর্তীতে ওই আইনি প্রক্রিয়াটা সম্পন্ন করে প্রকৃত উত্তরাধিকারীকে আমরা সেই সেন্টারটা হস্তান্তর করে দিব। বাট প্রাথমিকভাবে আমাদের কাছে এই ডিন ভেরিফিকেশনটা আপনি করবেন। হ্যাঁ, এটা করাটা হচ্ছে যে প্রাথমিক দায়িত্ব, এটা আপনারা করবেন। আর যে পণ্যের গুণগত মান নিয়ে যে প্রশ্নটা করেছেন, আমি এখানে আমাদের প্রোডাক্ট সেকশনে যিনি দায়িত্বপ্রাপ্ত আছেন তার দৃষ্টি আকর্ষণ করে বলবো যে বিষয়টা অবশ্যই আগামীকালই আপনি দেখবেন, এবং আগামী সোমবারের মধ্যে এই বিষয়ে পরবর্তী সভা যখন আমাদের হবে, এই বিষয়ে একটা যৌক্তিক উত্তর বা সমাধান অবশ্যই উপস্থাপন করবেন। ধন্যবাদ। ধন্যবাদ। আমি প্রশ্ন করার অনুরোধ জানাচ্ছি মোহাম্মদ জালাল, এমডি জালাল, আপনাকে আনমিউট করা হলো। এমডি জালাল, ওয়ালাইকুম সালাম, কথা বলুন। এখন আশরাফুল স্যারের কাছে আমার প্রশ্ন, 3 বছর যাবত রফিকুল আহমেদ জেলে থাকা পরে 3 বছর যাবত আপনারা ক্ষমতায় আছেন, আপনাদেরকে এই আদালত থেকে আপনাদেরকে দিয়েছে। এই 3 বছর যাবত আপনারা এই ডেস্টিনি চালু করতে পারলেন না, দায়ী করতেছেন রফিকুল আহমেদকে। এর পিছনে কারণটা কি? আরেকটা হলো, আপনি যে ডেস্টিনি চালু করতেছেন, এই ডিন যেটা নাকি এই টি সেটআপ কি আগেরটাই রাখবেন নাকি নতুন করে টি সেটআপ সাজাইতেছে? এটা কিভাবে আপনি করতেছেন? এটা কিভাবে এটার ইটা করবেন আপনি আমাকে একটু জানান। ধন্যবাদ। প্রথমত হচ্ছে যে আপনার
পরের প্রশ্নটার উত্তর আগে দেই। সেটা হচ্ছে যে আপনি আপনার ডিন ভেরিফিকেশন করে লগ ইন করে আপনি দেখেন যে সেটাই থাকবে। হ্যাঁ। অবশ্যই নতুন করে ট্রি সেট আপ করার কোনো সুযোগ আমার কাছে নাই। তার কারণ হচ্ছে আমরা 173-এ ডেস্টিনির পূর্বের ডেস্টিনিকেই চালু করার নির্দেশনা দেওয়া হয়েছে। সেই জায়গা থেকে আমরা কাজ করছি। তাহলে ট্রি পরিবর্তনের কোনো সুযোগ নেই। যার যার অবস্থান এবং যার যার পদবি আগে যা ছিল ঠিক সেই জায়গা থেকে আপনার ব্যবসায়িক অবস্থানটা বা কার্যক্রমটা শুরু হবে। এটা হচ্ছে আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তর। এবার আসেন প্রথম প্রশ্ন। প্রথম প্রশ্নে আপনি বলেছেন যে হ্যাঁ, বিগত ৩ বছর যাবৎ এই বোর্ড হয়েছে। কথা সত্য যে ২০২২-এর ১লা সেপ্টেম্বর এই বোর্ড গঠন হয়েছে। ২২-এর বোর্ড গঠন হওয়ার পর যিনি চেয়ারম্যান ছিলেন তিনি ৬ মাসের মতো দায়িত্ব পালন করে তিনি চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেছেন। তিনি যে কাজটুকু করেছেন সেই কাজটুকু আ আমাদের কাছে ততটা দৃশ্যমান হয়নি। তার কারণ হচ্ছে তিনি একজন বাংলাদেশের স্বনামধন্য সাবেক অবসরপ্রাপ্ত বিচারপতি ছিলেন, যিনি বর্তমান গুম খুন কমিশনের চেয়ারম্যান, বিচারপতি অবসরপ্রাপ্ত জনাব মাইনুল ইসলাম চৌধুরী সাহেব। তো তিনি এই প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রশাসনিক কিছু কর্মকাণ্ড তিনি পরিচালনা করেছিলেন। কিন্তু সেই কর্মকাণ্ডগুলো মাঝপথে এসে তিনি রিজাইন করার কারণে সেই কর্মকাণ্ডগুলো এসে মাঝপথে থেমে যায়। পরবর্তীতে আরেকজন আহ ব্যক্তিকে আদালত চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করেন। তিনি হচ্ছেন ফখরুদ্দিন আহমদ এফসিএ। তিনিও প্রায় ৬ মাস ৭ মাসের মতো তিনি চেয়ারম্যান হিসেবে দায়িত্বপ্রাপ্ত হয়েছিলেন। কিন্তু তিনি আসলে এই দায়িত্বপ্রাপ্ত হওয়ার পর কোনো বোর্ড মিটিং তিনি অনুষ্ঠান করেননি বা কোনো কার্যক্রম পরিচালনা করেননি। অতঃপর ২০২৪ সালের মে মাসের ১৯ তারিখে বর্তমান চেয়ারম্যান যিনি আছেন ব্যারিস্টার প্রশান্ত ভূষণ বড়ুয়া চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং তিনি দায়িত্ব গ্রহণের পর তিনি অ্যাকচুয়ালি প্রতিষ্ঠানের আদালতের নির্দেশনাগুলো বাস্তবায়নের জন্য কাজকর্ম করা শুরু করেন এবং এখানে আপনাকে দুটি জিনিস একবারে স্পষ্ট করে বলি। সেটা হচ্ছে যে তিনি যখন কাজ করতে শুরু করেছেন আপনি জানেন বা আপনারা বুঝতে পারেন যে ডেস্টিনির কাজগুলো করতে গেলে আর্থিক সহযোগিতা বা অর্থের প্রয়োজন আছে। ডেস্টিনির সকল ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ, সম্পত্তিগুলো জব্দকৃত অবস্থায়। তখন এই বর্তমান চেয়ারম্যান আমাদের বোর্ড পরিচালকদের কাছে আর্থিক সহযোগিতা বা এটাকে কি বলবো মূলধন সংগ্রহের জন্য অর্থ দেওয়ার জন্য তিনি আহ্বান করেছিলেন এবং তার আহ্বানে কেউ সাড়া দেননি। যার কারণে অনেকগুলো কাজ তিনি করতে যেও তিনি করতে পারেননি। এবং একটা পর্যায়ে এসে উনি মে মাসে দায়িত্ব পাওয়ার পর জুলাই মাস থেকে তো একটা দেশে একটা বিপ্লবী আহ, রাজনৈতিক পরিস্থিতি সৃষ্টি হয়েছে এবং পরবর্তীতে ক্ষমতার পট পরিবর্তন হয়েছে এবং আমি আমার জায়গা থেকে বলবো যে আমি এই প্রতিষ্ঠানের সাথে ২টি পর্বে আমি নিয়োগপ্রাপ্ত হই। প্রথম নিয়োগপ্রাপ্ত হই আমি ২০২৪-এর ১লা অক্টোবর। আমি ২০২৪-এর ১লা অক্টোবর ৬ মাসের জন্য নিয়োগপ্রাপ্ত হই এবং ৩১শে মার্চ পর্যন্ত আমি দায়িত্ব পালন করি। এই ৬ মাসে আমি যে কাজগুলো করেছি সার্ভার ওপেন হতে শুরু করে ব্যবসা করার জন্য মার্কেটিং প্ল্যান, ট্রেড লাইসেন্স নবায়ন, তারপরে সফটওয়্যার তৈরি করা, বিভিন্ন কোম্পানির সাথে পণ্য সরবরাহের জন্য চুক্তি করা। এই কাজগুলো একটা প্রাক প্রস্তুতিমূলক কাজ, সে কাজগুলো করেছি। পাশাপাশি বিভিন্ন আইনি লড়াই, যে লড়াইগুলো আদালতের নির্দেশনা ছিল আর লড়াইগুলো করা বা আইনি পদক্ষেপগুলো গ্রহণ করা, সেই পদক্ষেপগুলো গ্রহণ করেছি এবং ২০২৫ সালের ৩০শে মার্চ পর্যন্ত আমি ব্যক্তিগতভাবে এবং বিভিন্ন শেয়ার হোল্ডারের সহযোগিতা নিয়ে প্রায় ৪৩ লক্ষ টাকা আমি আর্থিক সহযোগিতা প্রদান করি ডেস্টিনি 2000 লিমিটেডকে তার এই প্রাতিষ্ঠানিক এবং প্রশাসনিক কার্যক্রমগুলো চালিয়ে নিয়ে যাওয়ার জন্য। এখানে বলে রাখা ভালো যে আমাদের এই প্রতিষ্ঠানের যে অফিস আছে, অফিস ভাড়া, কর্মচারী বেতন এগুলো কিন্তু দেওয়ার মতো আর্থিক সক্ষমতা বা আয় কিন্তু এই প্রতিষ্ঠানের নাই। এরপরে ৩১শে মার্চ আমার নিয়োগ প্রক্রিয়ার যে মেয়াদকাল সেটা শেষ হয়ে যায়, কারণ আমার সেটা ছিল ৬ মাসের চুক্তিভিত্তিক নিয়োগ। এরপরে প্রতিষ্ঠানের কর্মকাণ্ড আবার স্থবির হয়ে যায় এবং পরবর্তীতে
আবার আমাকে দায়িত্ব প্রদান করা হয় 15ই জুলাই 2025-এ। আমি 15ই জুলাই 2025 থেকে আবার দায়িত্বপ্রাপ্ত হই। দায়িত্বপ্রাপ্ত হয়ে এই আমার দায়িত্ব জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর শেষ হলো। এই নভেম্বরের আজকে এই 15 তারিখ বা 16 তারিখ বা 17 তারিখ, এই সময়টুকু আমি এই 4 মাস দায়িত্ব পালন করেছি। এই 4 মাসে অডিটর নিয়োগ হতে শুরু করে অবশিষ্ট যে আইনি পদক্ষেপগুলো নেওয়া দরকার ছিল আমাদের, সে আইনি পদক্ষেপগুলো প্রশাসনিক অবস্থান থেকে যে কাজগুলো করার নির্দেশনা আদালতের নির্দেশনায় ছিল, সে দায়িত্বগুলো পালন করার চেষ্টা করে যাচ্ছি বা চেষ্টা করছি। এখনো যে শতভাগ কাজ করতে পেরেছি সেটা আমি বলবো না, তার কারণ হচ্ছে অনেকগুলো বিষয় আইনি লড়াইয়ের মধ্যে আমাদেরকে থাকতে হচ্ছে। আইন যতক্ষণ পর্যন্ত আইনিভাবে আমরা সেই কাজগুলো করার অনুমতি না পাবো, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা সেই কাজগুলো সুফল ভোগ করতে পারবো না। এর মধ্যে আমি আপনাকে বলি যে উল্লেখযোগ্যভাবে আপনাদের হয়তো মনে থাকবে যে 25শে মার্চ আমি সর্বশেষ আমার দায়িত্ব পালনের সর্বশেষ কর্মদিবসে আমি MLM লাইসেন্সের জন্য RJSC তে আবেদন করি, আবেদনপত্র জমা দেই এবং তারা সেই আবেদনপত্রটা গ্রহণ করে। এরপরে 1 মাস পরে তারা এই আবেদনপত্রের উত্তর দেয়, কিন্তু তখন আমি আর দায়িত্বপ্রাপ্ত ছিলাম না। বর্তমানে আবার আমি দায়িত্বপ্রাপ্ত হওয়ার পরে আমি সেই বিষয়গুলোকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আবার আইনি পদক্ষেপগুলো গ্রহণ করেছি। ইতিমধ্যে অডিটর নিয়োগ হয়েছে, আমাদের প্রশাসনিক একটা অবকাঠামো তৈরি হয়েছে। হ্যাঁ, আমাদের বিভিন্ন সার্ভিস সেক্টর গুলোতে লোকবল নিয়োগ দেওয়া হয়েছে, সার্ভিস দেওয়া হচ্ছে। এবার আসেন আপনার বক্তব্যের একটা অংশের আমি একটু প্রতিবাদ করি আপনাকে যে অ্যাকচুয়ালি আমি রফিকুল আমিনের কোনো বিরোধিতা করি না, কারণ তার বিরোধিতা করার যোগ্যতা, ক্ষমতা, সামর্থ্য কোনোটাই আমার, মানসিকতা কোনোটাই আমার নাই। তিনি ডেস্টিনির ফাউন্ডার, তার বিরুদ্ধে অবস্থান করাটার মানে যৌক্তিকভাবে, নৈতিকভাবে কখনোই আমার পক্ষে সম্ভব নয় এবং সম্পর্কে তিনি আমার আপন চাচা। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, তাহলে ওনার আর আমার মধ্যে বিরোধিতাটা কোথায়? ওনারা আমার মধ্যে যে বিরোধিতাটা আপনারা দেখেন, আপনারা নিশ্চয়ই দেখেছেন যে এই মার্কেটিং প্ল্যান তৈরি হওয়ার পর ওনার সাথে একাধিকবার আমার মিটিং হয়েছে। হোটেল অবকাশে ওনাকে উপস্থিত রেখে অনেক শেয়ার হোল্ডার ডায়মন্ডের উপস্থিতিতে আমি মার্কেটিং প্ল্যান প্রদর্শন করেছি এবং সেই মার্কেটিং প্ল্যান অনুযায়ী কিন্তু লাইসেন্সের আবেদন করা হয়েছে। এখানে একটা পক্ষ আছে যারা এই ইস্যুটা তৈরি করেছে। হ্যাঁ, তারা এই ইস্যুটা তৈরি করেছে এবং সেখানে আমাদের নৈতিক এবং আদর্শগত অবস্থান থেকে আমরা এখন হয়তো আমার কর্মকাণ্ডের সাথে তিনি একমত প্রকাশ করতে পারছেন না বিধায় তিনি এর বিরুদ্ধচারণ করছেন। বাট আমি ওনার বিরুদ্ধচারণ এই জন্য করছি না, তার কারণ হচ্ছে যে এই মুহূর্তে আইনিভাবে রফিকুল আমিন ডেস্টিনি 2000 লিমিটেড সংশ্লিষ্ট কোনো ব্যক্তি নন আইনিভাবে। তার কারণ হচ্ছে যে আদালতে যে রায়, সর্বশেষ যে রায় হয়েছে, সেই রায়ের কিছু বাইন্ডিংস আছে, যে বাইন্ডিংস গুলোর কারণে তিনি ডেস্টিনি 2000 লিমিটেড এর বোর্ড কর্তৃক এখনো নিয়োগপ্রাপ্ত কোনো ব্যক্তি নন। তাই আমি তার বক্তব্যগুলোকে আমার বিপক্ষে হিসেবে আমি নিতে পারি না এবং আমার কর্মকাণ্ডগুলোকে আমি তার বিপরীতমুখী কর্মকাণ্ড হিসেবে বিচার করতে পারি না। আমি সম্পূর্ণ ডেস্টিনি 2000 লিমিটেড এর একজন আইনানুগ ব্যক্তি হিসেবে, বোর্ড কর্তৃক নিয়োগপ্রাপ্ত একজন কর্মকর্তা হিসেবে, প্রশাসনিক কর্মকর্তা হিসেবে সম্পূর্ণ আইন মেনে আমার দায়িত্বের, কর্তব্যের যে রেসপন্সিবিলিটিস টুকু আমাকে দেওয়া হয়েছে আমি সেই অনুযায়ী কাজ করছি। এতে আমার কর্মকাণ্ড হয়তো কারো বিপক্ষে যাচ্ছে, হয়তো কারো পক্ষে যাচ্ছে, বাট আমি মনে করছি যে আমার কর্মকাণ্ড যদি কারো বিপক্ষে যায়, তিনি ডেস্টিনির বিপক্ষে অবস্থান করছেন, আর যদি আমার কর্মকাণ্ড কারো পক্ষে যায় তাহলে তিনি ডেস্টিনির পক্ষে অবস্থান করছেন। তার উজ্জ্বল প্রমাণ হচ্ছে যে এই বিগত 15ই জানুয়ারি আপনি যেটা বলছেন যে রফিকুল বের হওয়ার পর আমার দৃষ্টিতে 173/22 বা কোম্পানির স্বার্থ রক্ষায় কোনো আইনি পদক্ষেপ গ্রহণ করা বা কোনো ধরনের প্রতিষ্ঠান সংশ্লিষ্ট কর্মকাণ্ডে অংশগ্রহণের কোনো নজির আমি দেখতে পাইনি। তো আমার পক্ষ থেকে এখনো ওনাকে ওয়েলকাম। উনি যদি ওনার আইনি বিষয়গুলোকে সমাধান করে এই প্রতিষ্ঠানের শীর্ষ পদে আসতে পারেন, আসবেন। কারণ আমি তো এই প্রতিষ্ঠানের শীর্ষ পদে নাই, আমি COO পদে আছি। আমার পদমর্যাদা এই কোম্পানির 3য় স্তরে। হ্যাঁ, আমার উপরে 2টা পদ আছে, COO আছে, CEO আছে এবং MD আছে। এই 2টা পদ আমার উপরে। নিশ্চয়ই তিনি
সিইও পদে আসবেন না, তিনি আসলে হয়তো এমডি হবেন অথবা সিইও হবেন। তো সেই পদে যেহেতু আমি নাই, নিঃসন্দেহে আমি তার প্রতিদ্বন্দ্বী নয় বা তিনি আমার প্রতিদ্বন্দ্বী নন। এখন আপনারা যেটা বিশ্লেষণ করেন সেটা আপনাদের বিষয়। আমি এই বিষয়ে আমার কোনো অফিসিয়াল কোনো বক্তব্য মন্তব্য নেই। আনঅফিসিয়ালি বক্তব্য হচ্ছে যে আমি প্রতিষ্ঠান সংশ্লিষ্ট নয় এমন কোনো কর্মকাণ্ড এই প্রতিষ্ঠানে হতে দিব না। এই প্রতিষ্ঠান আগামী দিনে কোনো অন্যায় করুক, একজন ডিস্ট্রিবিউটর, একজন শেয়ার হোল্ডার হিসেবে আমি হতে দিব না, এটা আমি নিজের কাছে প্রত্যয় এবং প্রতিজ্ঞাবদ্ধ। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। রাজীব কুরি, আপনাকে অনুরোধ জানাচ্ছি প্রশ্ন করার জন্য। রাজীব কুরি, আপনাকে আনমিউট করা হলো। ধন্যবাদ উপস্থাপককে আমাকে সুযোগ দেওয়ার জন্য। ধন্যবাদ আজকের প্রোগ্রামের প্রধান অতিথি মনে হয় আশরাফ স্যারকে। আমার অনেকে আলোচনা করছেন, আলোচনার সূত্রে আমি দুই একটা প্রশ্ন বলা ঠিক না, জানার আছে। সেটা হচ্ছে মামলার রায় 72 অবলিকে যদি হয় তাহলে সেক্ষেত্রে রফিকুল আমিন সাহেব কিভাবে তাহলে ডেস্টিনির অঙ্গ প্রতিষ্ঠান বৈশাখী টিভির পরিচালনায় থাকে? আর দ্বিতীয় হচ্ছে মামলা যেহেতু ওনার বিরুদ্ধে মামলা হয়, উনি যেহেতু মামলার এই সাজা শেষ করে এই জেল থেকে বের হয়, তাহলে আমাদের বিনিয়োগকারীদের বিনিয়োগ বিষয়ে কোন জায়গায় যাচ্ছে, মানে কোন অবস্থানে আছে, বা 2000 লিমিটেড বর্তমানে 2000 লিমিটেডের যারা দায়িত্বে আছে তারা সেটা নিয়ে কি পদক্ষেপ নিচ্ছে? আর তৃতীয় হচ্ছে 2000 লিমিটেড পরিচালনায় আমরা দেখতে পাচ্ছি আশরাফ সাহেব অনেকগুলা কাজ করছেন বা উদ্যোগ নিয়েছেন, কোন অবস্থানে আছে বা আমাদের ব্যাংক অ্যাকাউন্ট গুলা এখনো এই বন্ধ কেন, বা সেটা এই কোন অবস্থায় আছে, এই বিষয়গুলো একটু জানতে চাচ্ছি। ধন্যবাদ সকলকে, এবং আমার সালাম ও শুভেচ্ছা রইল। ধন্যবাদ। প্রথমত হচ্ছে যে আপনি যে প্রশ্নটা করেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন, যে রফিকুল আমিন সাহেব যদি আইনিভাবে অযোগ্য হন তাহলে তিনি আমাদের সহযোগী প্রতিষ্ঠান ডেস্টিনি মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি কিংবা বৈশাখী মিডিয়া লিমিটেডের তিনি কিভাবে নিয়োগ প্রাপ্ত হয়েছেন। আমি আপনাকে একটা বিষয় জানিয়ে দিতে চাই, সেটা হচ্ছে 173/22 এই রায়টা হয়েছে ডেস্টিনি 2000 লিমিটেডের জন্য। যেহেতু এই রায়টি ডেস্টিনি কার্যক্রম ডেস্টিনি 2000 লিমিটেডের মধ্যে সীমাবদ্ধ, যেহেতু আইনিভাবে রফিকুল আমিন সাহেব এবং মামলার যারা আসামি আছেন বা মামলায় যারা অভিযুক্ত হয়েছেন, হ্যাঁ, তাদের দুই ধরনের দণ্ড হয়েছে। আমি আপনাকে ক্লিয়ার করে বলি, দুই ধরনের দ্বন্দ্ব, মানে আমরা যেটাকে সাজা বলি, সাজা হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে কারাদণ্ড, একটা হচ্ছে অর্থদণ্ড। হ্যাঁ, তো 35-1 অনুযায়ী রফিকুল আমিন, মোহাম্মদ হোসেন এই দুইজন যতদিন তাদের সাজা হয়েছে তার চেয়ে বেশি সময় কারাগারে বিচারাধীন অবস্থায় থাকার কারণে 35-1 ধারা অনুযায়ী আর কোনো সুযোগ নাই, কারণ এর চেয়ে বেশি সময় তারা সাজা খেটেছেন। বাট তাদের বিরুদ্ধে যে অর্থদণ্ডটা হয়েছে, যেই টাকাটা আর্থিক জরিমানা করেছে, সেই জরিমানার বিষয়টা কিন্তু এখনো বহাল আছে, যার কারণে তারা এই রায় প্রাপ্তির পর তারা মুক্ত হলেও তারা কিন্তু আপিল করেছে। এখন তারা যখন আপিল করেছে তখন এই আপিলটা আবার টোটাল বিচারিক প্রক্রিয়াটাকে নতুনভাবে পুনরুজ্জীবিত করেছে। আপনারা জানেন যে আপিল যখন হয় তখন আবার পুরাতন বিষয়গুলোকে টেনে এনে সমস্ত জিনিসকে আবার পরীক্ষা নিরীক্ষা করা হয় যে আসলে বিচারিক প্রক্রিয়াটা সঠিক ছিল কিনা। এখন যেহেতু তিনি আপিল করেছেন, আপিলে কারাদণ্ড কমলেও কোনো লাভ নাই, তার কারণে অলরেডি উনি দণ্ডটা খেটে ফেলেছেন। তাহলে ওনার এখানে অর্থদণ্ডটা যদি মওকুফ হয়ে যায় তাহলে উনি কিন্তু আবার প্রাতিষ্ঠানিক দায়িত্বগুলো পালনের জন্য আইনগতভাবে উনি কিন্তু উপযুক্ত হয়ে যাবেন। আর যতক্ষণ পর্যন্ত এই আর্থিক দণ্ডের বিষয়ে যে আপিলটা হয়েছে, আপিলে ওনার দণ্ডটা স্থগিত করা হয়েছে, মানে যেটা অর্থদণ্ড দিয়েছেন বিচারিক আদালত সেটা স্থগিত করা হয়েছে, এবং পরবর্তী শুনানি হলে আদালত ওনাকে পূর্বের পদে ফিরে যেতে পারবে কি পারবে না, যেহেতু এই বোর্ডটা তৈরি হচ্ছে আদালত দ্বারা, তাহলে ওনার বিষয়টাও কিন্তু আদালত দ্বারাই কি হবে, মানে নির্দেশিত হবে 173-এ। আমি কি বুঝাতে পেরেছি? 173 যেহেতু ডেস্টিনি বোর্ডের, এই আদালত দ্বারাই হবে। এই জন্য এটা একটা আইনি প্রক্রিয়ার মধ্যে বিষয়টা বিদ্যমান,
এবং সেটার সাথে আমার কোনো ধরনের সংশ্লিষ্টতা নাই। তার কারণ হচ্ছে আমি রফিকুল আমিনকে বাদ দেওয়ারও ক্ষমতা রাখি না, আমি রফিকুল আমিনকে নিয়োগ দেওয়ারও ক্ষমতা রাখি না। রফিকুল আমিনকে নিয়োগ দেওয়ার ক্ষমতা রাখে দুইটা স্পেস, একটা হচ্ছে আদালত আর একটা হচ্ছে বোর্ড। তাহলে রফিকুল আমিন নিয়োগপ্রাপ্ত হবেন কি হবেন না সেটা আদালতের বিষয়। তিনি আদালতে যেতে পারেন, তিনি বোর্ডের কাছে আবেদন করতে পারেন। আমার জানা মতে তিনি আদালতে যাননি ওনার পুনঃনিয়োগ ফেরত পাওয়ার জন্য, এবং তিনি বোর্ডের কাছে কোনো আবেদন করেছেন বলে লিখিতভাবে আমার কাছে কোনো ডকুমেন্টস নেই। তাই উনি যে ডেস্টিনিতে দায়িত্ব পালন করতে চান তার মৌখিক অনেক রেকর্ড আমার কাছে আমি শুনতে পাই ফেসবুকে ভাসে, কিন্তু দালিলিক ভাবে এর কোনো দলিল বা এর কোনো আবেদন আমাদের কাছে নাই। তবে হ্যাঁ, আমাদের সর্বশেষ একটা বোর্ড সভায় 103 নম্বর বোর্ড সভা, সেই সভায় আমাদের একজন পরিচালক জনাব সিরাজুম মনির একটা এজেন্ডা আনেন রফিকুল আমিনকে এমডি অথবা সিইও হিসেবে নিয়োগ দানের জন্য। সেই এজেন্ডাটা যখন উপস্থাপন করা হয় তখন আদালত নিযুক্ত বোর্ড চেয়ারম্যান প্রশান্ত ভূষণ বড়ুয়া উপস্থিত সকল বোর্ড পরিচালকদেরকে আলোচনায় অংশগ্রহণ করার আহ্বান জানান, এবং সেই আলোচনায় সকল পরিচালকগণ রফিকুল আমিনকে ডেস্টিনিতে অন্তর্ভুক্তির পক্ষে মতামত প্রদান করেন, এবং সেটা রেজুলেশনও লেখা আছে। এবং সিদ্ধান্ত হয় যে রফিকুল আমিন সাহেব যে আপিল করেছেন এবং তার বিরুদ্ধে বিচারিক আদালত যে রায় দিয়েছে, আপিল এবং রায় এই দুইটার আদেশনামাটা বোর্ডকে প্রদান করা হোক, এবং বোর্ড এই দুইটা আদেশের প্রেক্ষিতে লিগ্যাল ভেটিং করে, মানে আইনি মতামত নিয়ে কোনো ধরনের আইনি জটিলতা আছে কিনা বা কোনো বিধিনিষেধ আছে কিনা সেটা যাচাই বাছাই করে ওনাকে এমডি অথবা সিইও পদে নিয়োগ দেওয়ার জন্য নীতিগতভাবে সিদ্ধান্ত গ্রহণ করে। এটা 103তম বোর্ড সভা 6 নম্বর এজেন্ডার বিতে আলোচনার সিদ্ধান্ত। কিন্তু আমি এখন পর্যন্ত জানি, বা আমি এখন পর্যন্ত যেহেতু বোর্ডের অধীনে কাজ করছি, ওনার এই রায়ের বা আপিলের কোনো আদেশ বা কোনো এই সিদ্ধান্তের প্রেক্ষিতে কোনো কাগজপত্র অদ্যাবধি বোর্ড বরাবর প্রেরিত হয় নাই। তো যেহেতু প্রেরিত হয় নাই, আমাদের পক্ষে লিগ্যাল ভেটিং করা সম্ভব হয় নাই। আর লিগ্যাল ভেটিং যেহেতু আমাদের পক্ষে করা সম্ভব হয় নাই, উনি নিয়োগ পাবেন কি পাবেন না এ ব্যাপারে কোনো আইনি সিদ্ধান্ত গ্রহণ করার সুযোগ এই বোর্ডের আসেনি। তবে আমি এতটুকু বলতে পারি যে এই ওনার প্রস্তাবনাটা যখন সিরাজুম মনির সাহেব দিয়েছেন, একজন পরিচালকও এর বিরোধিতা করেন নাই, বরং সবাই এটার পক্ষে রায় দিয়েছেন যে আমরা রফিকুল আমিনকে এই বোর্ডে এমডি বা সিইও হিসেবে আমরা দেখতে চাই। হ্যাঁ, এবং একজন লোক বিরোধিতা করেননি, যদিও আমার সেখানে কোনো ভোটাভুটি দেওয়ার কোনো সুযোগ নাই, বাট আমি একজন শ্রোতা হিসেবে উপস্থিত ছিলাম, আমিও বলতে পারি। এবং পার্সোনালি আমাকে আমাদের বোর্ড চেয়ারম্যান প্রশ্ন করেছিলেন যে আপনার ওপিনিয়ন কি, এটা যদিও অফ দ্য রেকর্ড। আমি ওনাকে বলেছি যে আমার আপত্তি করার কোনো সুযোগই নেই। হ্যাঁ, এবং আমিও চাই উনি আমাদের সাথে কাজ করুক, বিকজ অফ ডেস্টিনি হিজ ব্রেন চাইল্ড। তো যেহেতু প্রশাসনিকভাবে ওনার আপিলের এবং রায়ের কোনো কাগজ আমাদের কাছে বা বোর্ডের কাছে উপস্থাপিত হয়নি, এবং আমরা এই বিষয়ে আমাদের যে আইনজীবী আছে, কোম্পানির যে আইনজীবী আছে, তার কাছ থেকে আমরা যেহেতু কোনো লিগ্যাল এভিডেন্স বা ডকুমেন্টস বা মতামত আমরা নিতে পারিনি, তাই তার নিয়োগ প্রক্রিয়াটা আমাদের কাছে এখনো ওই বোর্ডের সিদ্ধান্তের যে জায়গাটায় হয়ে আছে সেই পর্যায়ে পর্যন্ত রয়ে গেছে। এটা আপনাকে একটা জিনিস জানালাম। দ্বিতীয় জিনিস হচ্ছে যে আমাদের ব্যাংক অ্যাকাউন্ট কেন খোলা হচ্ছে না? আমাদের ব্যাংক অ্যাকাউন্ট খোলার জন্য আমরা আবেদন করেছিলাম। আবেদন করার পরে বিচারিক আদালত বলেছে যে রায় আসন্ন, রায়ের সাথে এই বিষয়ে একটা নির্দেশনা দেওয়া হবে। এবং রায়ে কিন্তু নির্দেশনা দিয়ে দিচ্ছে। রায়ের নির্দেশনা কি দিছে? রায়ের নির্দেশনা দিছে সমস্ত কিছু রাষ্ট্রের বরাবর কি করা হয়েছে বা বাজেয়াপ্ত করা হয়েছে। তার মানে আমাদের আর কিছু নাই। পরবর্তীতে আমরা এই রায়ের বিরুদ্ধে আমরা আপিল করি, এবং আপিলে ওই রায়কে কেন অবৈধ ঘোষণা করা হবে না এই মর্মে উচ্চ আদালত একটা রুল জারি করে, এবং সেই রুলটির বিবাদী হয় দুদক সহ যে পক্ষ আছে তারা, এবং তারা সময় চেয়েছেন উত্তর দেওয়ার জন্য, এবং তারা উত্তর দিলে সেই রায়ের প্রেক্ষিতে আমরা বিশ্বাস করি যে আমাদের সম্পদ যেগুলো আছে অভিযুক্ত বা বা অভিযোগ যাদের বিরুদ্ধে আছে তাদের সম্পত্তি ব্যতীত প্রতিষ্ঠানের সম্পত্তিগুলো আমরা হয়তো ফেরত পাবো, বাট এটার জন্য আমাদেরকে আইনি লড়াই আরেকটু চালিয়ে যেতে হবে, এটা আপনাকে বলতে পারি। আর তৃতীয় যে জিনিসটা হচ্ছে যে বিনিয়োগকারীদের অবস্থান,
দেখেন, ডেস্টিনি 2000 লিমিটেড এর অ্যাকচুয়ালি বিনিয়োগকারী হচ্ছে যে আইনগতভাবে 49 জন শেয়ার হোল্ডার। আমাদের অ্যাকচুয়ালি ডেস্টিনি 2000 লিমিটেড এর কোনো বিনিয়োগ নেই, বিনিয়োগ ফেরতের কোনো সুযোগ নাই। এটা রফিকুল আমিন সাহেব জেলখানা থেকে বেরিয়ে এসে উনি অনেকবার বক্তব্যে কিন্তু স্পষ্ট করেছেন। বিনিয়োগকারী আছে ট্রি প্লান্টেশন এবং মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড। তাহলে ওই দুইটি প্রতিষ্ঠান ডিক্লেয়ার করতে পারে যে তারা তাদের বিনিয়োগকারীদের বিনিয়োগ কবে কিভাবে ফেরত দিবেন, এবং এর মধ্যে একটা প্রতিষ্ঠানের সিইও হিসেবে তো অলরেডি রফিকুল আমিন সাহেব আছে, এবং ট্রি প্লান্টেশনের 49% মালিকানা হচ্ছে ট্রি প্লান্টেশন ডেস্টিনি মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড। তাহলে সেই প্রতিষ্ঠানের পক্ষ কিন্তু অংশীদার হিসেবে মাল্টিপারপাস ঘোষণা করতে পারে যে আমরা আমাদের বিনিয়োগের টাকাটা এভাবে ফেরত দিব এবং ট্রি প্লান্টেশনের বিনিয়োগের টাকাটা এভাবে ফেরত দিব। তো সেই দুইটি প্রতিষ্ঠানের বিনিয়োগকারীরা কিভাবে টাকা ফেরত পাবেন সেই প্রশ্নের উত্তর এই মুহূর্তে ডেস্টিনি 2000 লিমিটেড এর সিইও হিসেবে আমার পক্ষে দেওয়া সম্ভব নয়। তবে হ্যাঁ, একজন বিনিয়োগকারী হিসেবে আপনি যেরকম বিনিয়োগ করেছেন আমি ওরকম বিনিয়োগ করেছি, সেই জায়গা থেকে আমি একটা উত্তর দিতে পারি যে উভয় প্রতিষ্ঠানের বিনিয়োগ ফেরত প্রাপ্তির লক্ষ্যে যে আইনি পদক্ষেপটা গ্রহণ করা দরকার আমরা ইতিমধ্যে এই আইনি পদক্ষেপটা গ্রহণ করেছি, এবং আরো কিছু আইনি পদক্ষেপ গ্রহণ করতে হবে, সেই আইনি পদক্ষেপগুলো আমরা গ্রহণ করব। এবং আমি বিশ্বাস করি যে উভয় প্রতিষ্ঠানের সেই আর্থিক সক্ষমতা আছে বিনিয়োগকারীদের বিনিয়োগ ফেরত দেওয়ার মতো, মানে তাদের যে পরিমাণ দায় আছে তার চেয়ে বেশি তাদের সম্পদ আছে। এখন মালিক পক্ষের সদিচ্ছা যদি থাকে আইনি লড়াই করে মালিক পক্ষ বিনিয়োগকারীদের বিনিয়োগ ফেরত দিতে সক্ষম হবে। ধন্যবাদ আপনাকে। বাস আর একটা প্রশ্ন ছিল ওনার, যে বৈশাখীর এমডি কিভাবে হলো? আমি আগেই বলেছি যে বৈশাখী 173 সংশ্লিষ্ট রায়ের অংশ না। 173 রায়টা হয়েছে ডেস্টিনি 2000 লিমিটেড এর বোর্ডকে নিয়ে। হ্যাঁ, তো ডেস্টিনি 2000 লিমিটেড এর বোর্ডকে নিয়ে যেহেতু হয়েছে তার জুরিডিকশনটা ডেস্টিনি 2000 লিমিটেড এর মধ্যে। হ্যাঁ, বৈশাখী টেলিভিশনের চেয়ারম্যানও প্রশান্ত বড়ুয়া ছিলেন, সেটা কিন্তু 173 এর রায়ে নয়, সেটা হচ্ছে 308 এর রায়ে। এটা আরেকটা মামলার আরেকটা রায়। সেখানে প্রশান্ত বড়ুয়া উপযুক্ত মনে করেছেন রফিকুল আমিনকে ম্যানেজিং ডিরেক্টর হিসেবে নিয়োগ দিতে কোনো বাধা নাই, বা সেই জায়গায় সেই বোর্ডে হয়তো সেই জিনিসটা অনুমোদিত হয়েছে যার কারণে তিনি সেই বোর্ডে নিয়োগ পেয়েছেন। আর এই বোর্ডে কি হয়েছে সেটা তো আমি বললামই, যেহেতু দুই জায়গায় একই ব্যক্তি দুইটি পৃথক রায়ের মাধ্যমে চেয়ারম্যান হয়েছেন। হ্যাঁ, এবং যেমন ধরেন যে 308 তিনি চেয়ারম্যান হয়েছেন, বর্তমানে সেই রায় কিন্তু 308 থেকে আবার সেই চেয়ারম্যান পদ থেকে কিন্তু তাকে অপসারণ করা হয়েছে। তার মানে প্রশান্ত ভূষণ বড়ুয়া কিন্তু এখন আর বৈশাখী মিডিয়া লিমিটেড এর চেয়ারম্যান নাই। এখন নতুন চেয়ারম্যান এসেছেন আরেকজন আইনজীবী, হাইকোর্ট থেকে দিয়েছেন, তার বিরুদ্ধে আপিল হয়েছে, আগামীকাল শুনানি হবে। সে আপিলে যদি জজ হাইকোর্টের রায় যদি বহাল থাকে তাহলে উনি চেয়ারম্যান থাকবেন, আর যদি বহাল না থাকে তাহলে আবার প্রশান্ত বড়ুয়া চেয়ারম্যান হবেন। তো প্রত্যেকটা রায়ের একটা জুরিডিকশন থাকে, যে সীমাবদ্ধতা থাকে, এলাকা থাকে, যে আপনি কোন জায়গাটুকু পর্যন্ত কাজ করতে পারবেন। তো 173 এর আলোকে রফিকুল আমিন সাহেবকে বৈশাখীর এমডি করা হয়নি, বৈশাখীর এমডি করা হয়েছে 308 এর যে গঠিত বোর্ড, সে বোর্ডের সিদ্ধান্তের আলোকে। ধন্যবাদ। ধন্যবাদ। এই মুহূর্তে প্রশ্ন করার জন্য অনুরোধ জানাচ্ছি কামরুল হাসান, হ্যান্ড রাইজ করেছেন, বোধহয় আমাদের পরিচালক কামরুল হাসান, বৈশাখী মিডিয়া লিমিটেড এবং আমাদের ডেস্টিনি 2000 লিমিটেড এর বোর্ড পরিচালক কামরুল হাসান। আপনি হ্যান্ড রাইজ করেছেন, আপনার প্রশ্ন থাকলে আপনি করুন, নাকি আপনি বক্তব্য দিবেন? আপনাকে আনমিউট করা হয়েছে। জনাব কামরুল হাসান। তাকে পাচ্ছি না। আমরা শেষ প্রশ্ন নিতে চাই। এমডি হোসেন, আপনাকে একবার ডেকেছিলাম, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কথা বলুন। আমার প্রশ্ন হচ্ছে যে মাল্টিপারপাসের হালনাগাদ করা হচ্ছে, এটা আমরা ফেসবুকে দেখছি, বারবার প্রচারণা হচ্ছে।
আমরা কি সেটা করব? আর আমরা মাল্টিপারপাসে বিনিয়োগের টাকা তো না, মানে এই সামনের আর্থিক বছরে ঘোষণা দিয়েছে যে তারা দেবে, লভ্যাংশ দিবে। সেটা কিভাবে দিবে এখন তো খুলেনি এখনো। এইটা একটু ধন্যবাদ জানতে আপনাকে। চাই। আসলে মাল্টিপারপাস কোঅপারেটিভ লিমিটেড সংক্রান্ত বিষয়ে আমি দায়িত্বপ্রাপ্ত নই এবং আমি এই বিষয়ে অ্যাকচুয়ালি আমার কাছে অফিসিয়াল কোনো তথ্য নেই। যার কারণে যেহেতু আমার কাছে এটা অফিসিয়াল কোনো তথ্য নেই, সেহেতু আমি এই বিষয়ে আপনাকে অবগত বা আপনাকে দেওয়ার মতো তথ্য আমার কাছে নেই। তবে আমি শুধু আপনাদেরকে এতটুকু বলতে পারি যে দাপ্তরিক প্রজ্ঞাপনের বাইরে, মানে দাপ্তরিক প্রজ্ঞাপন বলতে অফিসিয়ালি যে প্রজ্ঞাপনটা নোটিশটা করা হয়, সেই নোটিশের দায়-দায়িত্ব প্রতিষ্ঠানের। এই নোটিশের বাইরে কোনো ব্যক্তির কথায় বা কোনো গোষ্ঠীর কথায় যদি আপনারা কোনো কর্মকাণ্ডে জড়িত হন, তার দায়ভার প্রতিষ্ঠান গ্রহণ করবে না। তো সেই ক্ষেত্রে ৳১,০০০ করে নবায়ন করার বিষয়টা যদি দাপ্তরিক প্রজ্ঞাপনে দেওয়া থাকে, তাহলে আপনারা অবশ্যই সেই নোটিশকে ফলো করবেন এবং আপনারা আপনাদের অ্যাকাউন্ট নবায়ন করবেন। আর ডিভিডেন্ড দিতে পারবে কি পারবে না, আসলে এই বিষয়ে বলার কোনো সুযোগ আমার নাই, যেহেতু আমি সেই প্রতিষ্ঠান সংশ্লিষ্ট নই। তবে আমি আইনগতভাবে যেটা বললাম যে যদি দাপ্তরিক প্রজ্ঞাপনের মাধ্যমে প্রজ্ঞাপন দেওয়া হয় যে ৳১,০০০ করে জমা দিয়ে আপনাদেরকে হালনাগাদ করতে হবে, আমি মনে করি তাহলে সেটা আপনাদের করা উচিত। ধন্যবাদ। ধন্যবাদ। লাস্ট প্রশ্ন ইলিয়াস। ইলিয়াস, আপনাকে প্রশ্ন করার অনুরোধ জানাচ্ছি। আপনাকে আনমিউট করা হলো। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কথা বলুন। জি, আমি প্রথমে আশরাফুল আলম ভাইয়ের সাথে জানতে চাচ্ছিলাম, আসলে আমি 2003 থেকে ডেস্টিনির সাথে সম্পৃক্ত। আমি একটা ব্যাংকের ম্যানেজার। যদিও অনেক কাঠখড়ায় পড়ে অনেক চাকরি ফাঁকেও কাজ করেছিলাম। ডেস্টিনিকে ভালোবেসে ডেস্টিনি নিয়ে অনেক স্বপ্ন ছিল। যাই হোক, সেগুলো পরের বিষয়। এখন যেটা বিষয়ে আমি জানতে চাচ্ছিলাম, আপনার কথা এবং কি রফিকুল আমিন সাহেব ওনার কথা, দুজনের কথাই শুনি। দুইজনই কোম্পানিকে ভালোবাসেন, দুইজনই চাচ্ছেন এই আমরা যারা সাধারণ ডিস্ট্রিবিউটর আছি বা বিভিন্ন পজিশন আছি, সবার মঙ্গলের জন্য, কোম্পানির মঙ্গলের জন্য কাজ করতে চাচ্ছেন। তাহলে আমার প্রশ্নটা এই জায়গায়, আপনারা যদি সবাই কোম্পানির ভালো চান, এই জিনিসটা তো আমরা সবাই বুঝি। যদি একটি কোম্পানির মধ্যে যদি ২টা-৩টে গ্রুপ থাকে, একজন যদি একেক দিকে তাকে সবাই ভালো চায়, কিন্তু আদালতের কাছে যখন যাবে এই জিনিসগুলা, তখন আদালত কি চাবে? যারা তো নিজেরাই মিল নাই, এদের মধ্যে কোনো একতা নাই, তাহলে এই কোম্পানি কাকে দায়িত্ব দিব, কি করব? কোম্পানি ভালোর জন্য আপনি যেমন ভালো চান, আমিন ভাই যেমন ভালো চান, সবাই ভালো চায়, হোসেন ভাই সহ সবাই ভালো চায়, আমরাও ভালো চাই। তাহলে কেন আপনারা আপনাদের নিজেদের মতো প্রবলেম গুলা সলভ করতেছেন না? আপনি আজকে যে কথাগুলো বলছেন, আমি মার্কেটে অনেক কিছু শুনি। আজকে অনেকদিন পর আপনার কথাগুলো শুনলাম, আমার খুবই ভালো লাগছে। আপনার কথাতে অনেক কিছুই স্পষ্ট হয়ে গেছে। কিন্তু এই বিষয়গুলা আবার যখন আমি আমিন ভাইয়ের কথা শুনি, তখন তো মনে হয় ওনার কথাগুলাও স্পষ্ট। ওখানেও কোনো খুঁত দেখি না। এখন কথা হলো যে আপনারা যদি ভালোই চান, তাহলে কেন ২ জন একসাথে, যেহেতু আপনার চাচা, আপনার ভাতিজা এবং আপনার পিছনে ওনার অনেক অবদান। আপনি কোম্পানি ব্যাপারে যদি বলি, আপনার অনেক অবদান আমি আপনাকে ভালো করে জানি। যেমন আমিন ভাইয়ের অবদান, আমিন ভাই যেহেতু এটা জন্ম দিচ্ছে, আপনি এখানে কিন্তু মার্কেটিংটা দেখতেন, আমি জানতাম ভালোভাবে, এবং কি আপনি অনেক ভালো প্রেজেন্ট করতেন। আপনার এখানেও অবদান কম না, অনেক অবদান। তাহলে কেন আপনারা মিলেমিশে কোম্পানিটাকে এগিয়ে নেওয়ার জন্য কাজ করতেছেন না? আমার প্রশ্ন হলো এটাই। ধন্যবাদ। আসলে আপনি যে প্রশ্নটা করেছেন, এখানে ২ টি বিষয় আছে। একটা হচ্ছে নৈতিক বিষয়, একটা হচ্ছে আইনি বিষয়। হ্যাঁ? নৈতিক এবং আইন। যেমন ধরেন আপনি একটা ব্যাংকের ম্যানেজার। আপনাকে আপনাকে একটা ব্রাঞ্চের দায়িত্ব দেওয়া হয়েছে। ম্যানেজার হিসেবে বা ব্যবস্থাপক হিসেবে আপনার জুরিডিকশন কিন্তু ওই ব্রাঞ্চের মধ্যে সীমাবদ্ধ। এখন ধরেন কথার কথা, আপনার জনতা ব্যাংক কুড়িল শাখার বা রামপুরা শাখার আপনার ম্যানেজার। এখন আমি এসে যদি আপনাকে বলি, আপনি তো ম্যানেজার, আপনি মগবাজার শাখার একটা কাজ করে দেন, আপনি কিন্তু আপনার পক্ষে কিন্তু মগবাজার শাখাকে অনুরোধ করতে পারবেন, রিকোয়েস্ট করতে পারবেন, বাট মগবাজার শাখার ব্যবস্থাপকের পক্ষে কিন্তু আপনি কাজটি করতে পারবেন না। এখন রফিকুল আমিন এবং আশরাফুল আমিন মধ্যে আপনি যে সম্পর্কের জায়গাটা এনেছেন, চিন্তার জায়গাটা এনেছেন,
সেটা নিয়ে আমার কোনো দ্বিমত নাই। উনি আমার চাচা, আমার প্রতিষ্ঠার পিছনে, আমার সমৃদ্ধির পিছনে ওনার অনেক অবদান আছে, অস্বীকার করার কোনো সুযোগ নেই। উনি এবং আমি একমত হতে পারছি না, এটাকেও আমি মানে অস্বীকার করছি না। এখন আমরা কেন এক হতে পারছি না? প্রশ্নটা হচ্ছে যে আমার নিয়োগটা হচ্ছে একটা বোর্ড দ্বারা। সে বোর্ড আমাকে নিয়োগপত্র অনুযায়ী যে কাজগুলো করতে বলেছেন, আমি সেই কাজগুলো করছি। এখন সেখানে রফিকুল আমিনকে এন্টারটেইন করা বা তা আমার ঊর্ধ্বতন যারা আছেন তাদেরকে দায়িত্বপ্রাপ্ত করা কিন্তু আমার কাজ না। আমাকে স্পেসিফিক যে কাজগুলো দিয়েছেন আমি সেই কাজগুলো করছি। এখন বোর্ড আমার উপরে আছে, বোর্ড এবং কমিটি। বোর্ড এবং কমিটি যদি সিদ্ধান্ত নেয় রফিকুল আমিন আজকে এখানে এসে কাজ করবেন, করবেন। বোর্ড এবং কমিটি যদি সিদ্ধান্ত নিতে ব্যর্থ হন, সে ব্যর্থতার দায়ভার হয়ে আমার উপর আসবে না। আমি যেটা মনে করি যে সেটা হচ্ছে যে ধরে নেন যে আমি অনেক দিন ডেস্টিনির এই দায়িত্বে ছিলাম না, আমাকে আনুষ্ঠানিক কোনো পদ পদবিতে রাখা হয়নি, বাট আমি কি আমার বোর্ড পরিচালকদেরকে বা আমার অন্যান্য সহকর্মীদেরকে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা প্রদান করিনি? অবশ্যই করেছি। আপনি যদি 2022 সালের 1 সেপ্টেম্বর যে বোর্ডটা হয়েছে, সে বোর্ড গঠন হওয়ার পরে আপনি দেখবেন যে 2023 সালের 5ই জানুয়ারি তার একটা অনুষ্ঠান করেছে মহিলা সংস্থা মঞ্চে। সেখানে আপনি আমার বক্তব্যটা দেখবেন। আমি তখন এই প্রতিষ্ঠানে কিচ্ছু না, শেয়ার হোল্ডার আছে এরকম, মানে আমার কোনো ভূমিকা নাই, মানে আমি কোনো দায়িত্বে নাই। আমি যখন শেয়ার হোল্ডার হিসেবে আমি বক্তব্য রাখার সুযোগ পেয়েছি, আমি কিন্তু আমার জায়গা থেকে আমি সেই বিচারপতি মাইনুল ইসলাম চৌধুরী সাহেবকে আহ্বান জানিয়েছি আমাদের বাণিজ্যিক কার্যক্রমটা শুরু করার জন্য। এখন কাজ করতে গেলে দায়িত্বপ্রাপ্ত হইতে হয়, এটা ঠিক আছে। কাজ করাইতে গেলে দায়িত্বপ্রাপ্ত হইতে হয় না। আমি আবারও বলছি, কাজ করতে গেলে দায়িত্বপ্রাপ্ত হতে হয়। আপনাকে যতক্ষণ পর্যন্ত সিগনেটরি করা না হবে আপনি ওই কাজটা করতে পারবেন না। কিন্তু আপনার সিগনেটরি না হয়ে যিনি সিগনেটরি আছেন, আপনার মেধা, দক্ষতা, আপনার অভিজ্ঞতা, আপনার কর্তৃত্ব, নেতৃত্ব দিয়ে আপনি কিন্তু চাইলে আপনি ওই ব্যক্তিটাকে পরিচালিত করতে পারেন। এখন রফিকুল আমিন সাহেব বলছেন যদি আমাকে দায়িত্ব দেওয়া হয় তাহলে আমি এই কাজটা করব। আমি আশরাফুল আমিন তার এই কথাটা বলতে পারছি না ভাই। হ্যাঁ, যে আমি আপনাকে দায়িত্ব দিব, কারণ আমি তো দায়িত্ব দেওয়ার কেউ না, আমি নিজেই চাকরিতে। এই কোম্পানিতে আমি কোন এক সময় আমি এই কোম্পানির সবচেয়ে সুপিরিয়র পোস্টে ছিলাম। আজকে যাদের অধীনে আমি চাকরি করি, মানে এটা ওভাবে নিয়েন না কথাটা, বাট বাস্তবতা বলছি আপনাকে যে আজকে বোর্ডে এমন কিছু ডিরেক্টর আছে যে সকল ডিরেক্টররা কোন এক সময় আমি যখন এই প্রতিষ্ঠানে ছিলাম 2012-তে আমার রুমে ঢুকতে 3 বার চিন্তা করতো, কিন্তু বর্তমান প্রেক্ষাপটে তাদেরকেও আমার স্যার বলতে হয়। কেন? তার কারণ হচ্ছে তারা বোর্ড পরিচালক আর আমি তাদের অধীনে কমিটি, তার অধীনে আমি প্রশাসনিক কর্মকর্তা হিসেবে দায়িত্বপ্রাপ্ত। অ্যাকচুয়ালি আপনি যদি আমাকে বলেন যে আমার সিও, এটা অ্যাকচুয়ালি আপনাদেরকে শোনানোর জন্য, বাট আমার পদবিটা ওয়ান কাইন্ড অফ ম্যানেজার। হ্যাঁ, তো এখানে বুঝতে হবে আমি আসলে কোনো পদবিটাকে মুখ্য হিসেবে দেখি না, আমি দেখি কাজটাকে। ভাই আমার এই কাজটা করতে হবে, আমাকে এই কাজটা করতে হবে, আমাকে ডেস্টিনিকে বাঁচানোর জন্য এই কাজটা করতে হবে। দেখেন আজকে ডেস্টিনি যদি দাবি করে যে আমাদের 5টা ফ্লোর আছে, আপনি কাগজপত্র খুঁজে দেখেন সেই 5টা ফ্লোর আজকে যে সাহারা মাল্টিপারপাসের লোকজন বসতেছে, আপনি জানেন কার আবেদনের প্রেক্ষিতে বসতেছে? মাল্টিপারপাসের 2015 সাল পর্যন্ত আমি সভাপতি ছিলাম। আমি সভাপতি থাকাকালীন সময়ে আমি কোর্টে আবেদন করেছি যে মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি সমিতির সভাপতি হিসেবে কার্যক্রম পরিচালনার জন্য আমাকে কিছু সম্পদ ব্যবহার করার সুযোগ দেওয়া হোক অফিসিয়াল কার্যক্রমের জন্য। আদালত তখন আমার আবেদনের প্রেক্ষিতে যে অবমুক্তটা করেছেন সেই সুবিধাটা কিন্তু আজকে ওনারা ভোগ করছেন। তো আমি এখানে দায়িত্ব, যদি আপনি যদি কাজ করতে চান, একটা হচ্ছে দায়িত্ব প্রাপ্ত হয়ে কাজ করা, আর একটা হচ্ছে দায়িত্ব নিয়ে কাজ করা। আমি আপনাকে বুঝাইতে পারছি কিনা আমি জানি না, আমি দায়িত্ব প্রাপ্ত হয়ে কাজ করছি। এখন যদি রফিকুল আমিন সাহেব দায়িত্ব প্রাপ্ত হতে না পারেন, তাহলে উনি কিন্তু চাইলে দায়িত্ব নিয়ে কাজটা করতে পারেন। হ্যাঁ, এখন উনি যদি বলেন যে না আমি যতক্ষণ পর্যন্ত দায়িত্ব প্রাপ্ত হব না আমি ততক্ষণ পর্যন্ত কাজ করব না, এই ব্যাপারে আমি তো ওনাকে কোনো পরামর্শ দিতে পারি না। তবে আমি চাইবো
যে ডেস্টিনির ৪৫ লক্ষ ডিস্ট্রিবিউটারের স্বার্থ সংরক্ষণের জন্য সবাই স্ব অবস্থান থেকে তার সর্বোচ্চ মেধা, শ্রম এবং ত্যাগটুকু, আবারও বলছি, মেধা, শ্রম এবং ত্যাগ মানে আমি এটাকে স্যাক্রিফাইস টুকু সামনে এনে সম্মিলিতভাবে কাজ করলে আমাদের ৪৫ লক্ষ ডিস্ট্রিবিউটারের স্বার্থ সংরক্ষণটা অধিকতর সহজ হবে। তা না হলে একের পর এক আমরা চ্যালেঞ্জে পড়ব। ধন্যবাদ আপনাকে।